দুটি ভিন্ন দেশের দুই বিপরীত মনের মানুষ। একজন ভারতীয় র এজেন্ট, অন্যজন পাকিস্তানি স্পাইয়ের সন্দেহভাজন। সময়, দেশ, বিশ্বাস সবকিছুকে ছাপিয়ে তারা মুখোমুখি হয় ইউরোপের রহস্য ঘেরা এক শহরে। কিন্তু এই দেখা কি কেবলই কাকতালীয়, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের শুরু এখান থেকেই? সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে তারা নিজেরাই জানে না কার উপরে ভরসা করা যায় আর কে বা কাকে ভালোবাসে, নাকি তারা ভালোবাসার ছলে ধোঁকা দিচ্ছে একে অপরকে। রোম্যান্সের আড়ালে ছড়িয়ে আছে গুপ্তচরবৃত্তি, ভালোবাসার ভেতরে জড়িয়ে আছে দেশদ্রোহের ছায়া। এই প্রেম কি নতুন পথ দেখাবে, নাকি শেষ হবে রক্ত আর বিশ্বাসঘাতকতায়? সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আজ এক্সপ্লেইন করতে চলেছি পাকিস্তানের জনপ্রিয় ড্রামা সিরিজ কবুল হাই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। সিরিজের শুরুতে সার্বিয়ার বেলগ্রেড শহর দেখানো হয়, যেখানে একটা হোটেল রুমে আমাদের হিরো আসাদ আহমেদ রেডি হচ্ছিল। তার আজ ইন্টারন্যাশনাল শুটিং কম্পিটিশন ছিল, তাই সে রেডি হয়ে তার গান নিয়ে বের হয়ে যায়। আর এদিকে এই সিরিজের হিরোইন জোয়া ফারুকের আজ বিয়ে ছিল, তাই তাকে বিয়ের সাজে সাজানো হচ্ছিল। জোয়া রেডি হয়ে তার মায়ের জন্য অপেক্ষা করছিল। তার কাছে একটা মিউজিক বক্স ছিল, সে সেটা হাতে নিয়ে বসে থাকে। এদিকে আসাদ তার শুটিং কম্পিটিশনে যায়। সেখানে কম্পিটিশন শুরু হওয়ার আগে সে একটা রুমে তার বন্দুক ঠিক করছিল। আসাদ বর্তমানে ইন্ডিয়ার টপ শুটার, সে অনেক ফেমাস একজন ছিল, যার কারণে সে গাড়ি থেকে নামার সাথে সাথে মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ফেলে, কিন্তু সে তাদেরকে ইগনোর করে চলে আসছে। এদিকে জোয়ার কাছে তার মা আসলে সে তাকে বলে, আমার মনে হচ্ছে এই বিয়েটাই ভুল সিদ্ধান্ত, আমি এই বাড়িতে ফিট হতে পারবো না। তার মা তাকে বলে, তার ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য আমাদেরকে সার্বিয়া নিয়ে এসেছে, এত টাকা খরচ করেছে। সে জোয়াকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জোয়া এই বিয়েতে কিছুতেই রাজি হয় না। জোয়ার যার সাথে বিয়ে হতে যাচ্ছে তার নাম সালমান, তাকে সবাই গোল্ডি বলে ডাকে। সে জোয়ার ছোটবেলার ফ্রেন্ড, যে জোয়াকে পছন্দ করে, কিন্তু জোয়া তাকে একদমই পছন্দ করে না, তাই সেই বিয়েতে রাজি হয় না। তার মা তাকে বলে, এমনিতেই তুমি এত সময় লাগিয়ে দিয়েছ এই বিয়েতে হ্যাঁ বলতে। জোয়া তার বাবার কথা বললে তার মা বলে, সে আমাদের ছেড়ে চলে গেছে, এত বছর আমাদের কোনো খোঁজ নেয়নি। জোয়া বলে, যেহেতু এত বছর আমাদের খোঁজ নেয়নি, তাই হঠাৎ করে এমন কি হলো যে সে আমাকে তার কাছে ডাকলো, এর নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু তার মা তাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা আসাদকে তার মায়ের সাথে কথা বলতে দেখি। তার মা দিল্লি থেকে তাকে ফোন করেছিল। আসাদ তাদের সাথে কথা বলেছিল। তখন এক লোক আসাদের জন্য রুমে জুস নিয়ে এসে টেবিলে রাখতে যায়। টেবিলে আসাদের বন্দুক ছিল। আসাদ তাকে জুস রাখতে দেখে দ্রুত সেখান থেকে জুসটি হাতে নিয়ে নেয়। এতে আমরা বুঝতে পারি আসাদ তার বন্দুকের প্রতি অনেক বেশি যত্নশীল। আসাদকে তার মা বলে, জিতে এসো আর ইন্ডিয়ার নাম উজ্জ্বল করো। আসাদের বোন নাজমাও তাকে অল দ্য বেস্ট জানায়। এরপরে সে ফোনটা রেখে দেয়। আসাদের মা আসাদের জন্য অনেক গর্বিত ছিল। এখানে আমরা জানতে পারি যে আসাদের বোন নাজমা একজন এথিক্যাল হ্যাকার। এদিকে শুটিং কম্পিটিশন শুরু হয়ে যায়। টিভিতে এই কম্পিটিশন দেখানো হচ্ছিল। আসাদের মা আর তার বোন টিভির সামনে বসে এই কম্পিটিশনটা দেখছিল। এদিকে জয়া তার মিউজিক বক্সটা হাতে নিয়ে তার ছোটবেলার কথা মনে করছিল। ছোটবেলায় জোয়ার বাবা তাকে মিউজিক বক্সটা দিয়েছিল। জোয়া তখন তার বাবার কথা মনে করে বক্সটি রেখে রাতে ফোনে তার বাবার পাঠানো ভয়েস নোটটি চেক করে, যেখানে তার বাবা বলে, আমি জানি আমি রিকোয়েস্ট করার অধিকার হারিয়েছি, কিন্তু আমি শুধু একবার তোমার সাথে দেখা করতে চাই। তখন সেখানে জোয়ার বন্ধুরা তাকে নিতে আসে। তাদের মধ্যে জোয়ার বেস্ট ফ্রেন্ড সানাও ছিল। এরপর তারা তাকে বিয়ের আসরে নিয়ে যায়। সালমান অনেক এক্সাইটেড ছিল। এখানে আমাদের দেখানো হয় কিভাবে জোয়ার সাথে সালমানের বিয়ে ঠিক করা হয়েছিল। জোয়াকে নিয়ে সালমান একদিন রেস্টুরেন্টে গিয়ে সেখানে তাকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। জোয়া তখন অবাক হয়ে বলে, হ্যাঁ। সেখানে তাদের ফ্যামিলির সবাই ছিল। তার হ্যাঁ শুনে সবাই ভাবে যে জোয়া বিয়েতে সম্মতি দিয়েছে। তখন সালমানের মা এসে খুশি হয়ে তাকে আংটি পরায়। জোয়া তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কথাই শোনে না, আর এভাবেই তাদের বিয়ে ঠিক হয়ে যায়। এদিকে শুটিং কম্পিটিশন শুরু হয়। আসাদ মাঠে নামে। সেখানে অডিয়েন্সদের মাঝে আসাদের পুরনো প্রেমিকাও ছিল। সে তার শুটিং কম্পিটিশন দেখার জন্য আসে। আসাদ তাকে দেখলে তার মনে পড়ে যে সে তাকে কিভাবে ছেড়ে চলে যায়। এরপর শুটিং কম্পিটিশন শুরু হয়। আসাদ অনেক ভালো পারফর্ম করে আর এই কম্পিটিশনটা জিতে যায়। এতে আসাদের কোচ আর তার পুরো ফ্যামিলি অনেক খুশি হয়। তখন সেখানে আসাদের বোন নাজমার ফ্রেন্ড রেইস আসে। নাজমা গিয়ে তাকে জড়িয়ে ধরে। তাকে দেখে আসাদের মা বলে, আমাকে কে যেন ট্রিট দিবে বলেছিল। এটা শুনে রেইস বলে, একজন হ্যান্ডসাম ছেলে, আমি এখনই রেস্টুরেন্ট টেবিল বুক করছি।
আসাদের মা বলে, তাহলে ট্রিটটা আমার পক্ষ থেকে। এটা শুনে নাজমা অনেক খুশি হয়। এরপর আসাদকে কাপ দেয়া হয়। আসাদ কাপ হাতে নিয়ে তার এক্স গার্লফ্রেন্ড আম্মার দিকে তাকায়। আসমা খুশিতে তালি দিচ্ছিল। তখন তার মনে পড়ে যে সে তখন প্রতিষ্ঠিত ছিল না, আর তখন আসমা তাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব ভেবে সে খুবই মন খারাপ করে। এরপর সে তার কাপ তার কোচের হাতে দিয়ে চলে যেতে থাকে। তার কোচ তাকে বাধা দেয়, কিন্তু সে তার কথাই শোনে না আর সেখান থেকে চলে যায়। এদিকে জোয়ার বিয়ে পড়ানো হয়, কিন্তু জোয়া কোনোভাবেই কবুল বলে না। এটা নিয়ে তার মা অনেক টেনশনে পড়ে যায়। শেষ মুহূর্তে জোয়া বলে যে সে বিয়ে করবে না। এটা বলে সেখান থেকে উঠে রুমে চলে যায়। এটা দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়। জোয়া রুমে এসে তার ব্যাগ গুছিয়ে নেয়। তখন তার ফ্রেন্ড সানা তাকে কল করে সেখান থেকে পালাতে হেল্প করে তাকে। এরপর জোয়া সবকিছু গুছিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন জোয়ার মা তার রুমে এসে তাকে চলে যেতে দেখে। তখন সেখানে সালমান আর তার ফ্যামিলি আসে। সালমান বলে যে সে জোয়াকে খুঁজে আনবে। এরপর আমরা দেখি আসাদ তার সবকিছু গুছিয়ে নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। আসাদ অনেক জোরে ড্রাইভ করতে থাকে। তখন তার গাড়ির সামনে হঠাৎ জোয়া এসে যায়। সে তখন সজোরে তার গাড়িটা ব্রেক করে। জোয়া এতে পড়ে যায়। এতে জোয়া আর আসাদের প্রথম দেখা হয়। আসাদ গাড়ি থেকে নেমে তাকে হেল্প করতে চায়, কিন্তু জোয়া এতে রেগে গিয়ে তার সাথে ঝগড়া শুরু করে দেয়। আসাদ তাকে বাড়িতে পৌঁছে দিতে চায়। জোয়া তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। তখন আসাদ তার গাড়ি নিয়ে চলে যেতে থাকে। জোয়া দেখে যে সেখানে সালমানের গুন্ডারা তাকে খোঁজার জন্য আসে। তাদেরকে দেখে জোয়া দ্রুত আসাদের গাড়িতে উঠে বসে। আসাদ তাকে বলে যে আপনি তো বললেন যে আমার সাথে যাবেন না। জোয়া বলে, হ্যাঁ, কিন্তু এখন সিদ্ধান্ত বদলেছি। এখন কি আপনি আমাকে খুন করবেন? দ্রুত গাড়ি চালান। আসাদ বলে, কোথায় যাবেন? যে পাগলাগারো থেকে পালিয়ে এসেছেন সেখানে? জোয়া বলে, না, যে পাগলাগারো থেকে আপনি পালিয়ে এসেছেন সেখানে। এসবের সময় এখন নয়, আমার পেছনে গুন্ডা লেগে আছে। আসাদ তখন পেছনে তাকিয়ে দেখে সত্যিই সেখানে কেউ আছে। এই গুন্ডাগুলো জোয়াকে গাড়িতে উঠতে দেখে তাদের গাড়ির পিছু করতে থাকে। জোয়া অনেক টকেটিভ মেয়ে। সে সারা রাস্তা ওই অ্যাক্সিডেন্টের বিষয় নিয়ে আসাদের সাথে ঝগড়া করে। ওই গুন্ডারা বন্দুক নিয়ে তাদের দিকে তাড়া করে। আসাদ তখন সিট চেঞ্জ করে জোয়াকে গাড়ি চালাতে দেয়, আর নিজে তার বন্দুক বের করে তাদেরকে গাড়ির চাকায় গুলি করে দেয়, যার ফলে তাদের গাড়ি থেমে যায়। সেই সুযোগে আসাদ জোয়াকে নিয়ে তাদের থেকে দূরে একটি ফাঁকা জায়গায় যায়। গাড়ি থেকে নেমে জোয়া আসাদকে ধন্যবাদ জানায় আর নিজের পরিচয় দেয়। আসাদও পরিচয় দেয়। এরপর তারা হাত মেলায়। এরপর আমরা দেখি একটা গোপন ক্যামেরার মাধ্যমে একজন মহিলা আসাদ আর জোয়ার উপর নজর রাখছে। তারা কি করছে সব মনিটরিং করছে। এখানে আমরা জানতে পারি মহিলাটি দিল্লির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হেডকোয়ার্টারে বসে তাদের উপর নজর রাখছে। তখন তার কাছে দুজন লোক এসে বলে, ম্যাম, আওয়ার মিশন ইজ অন ট্র্যাক। মহিলাটি তখন বলে, ফাইনালি জোয়া ফারুকি এখন আমাদের নজর তোমার উপর থাকবে। মহিলাটি কে আর কেন সে জোয়ার উপর নজর রাখবে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর আসাদ জোয়াকে নিয়ে একটি জায়গা। জোয়া আসাদের জ্যাকেট পরে গাড়ি থেকে নামে। জোয়া আসাদকে তার জ্যাকেটের জন্য ধন্যবাদ দেয়। জোয়া বলে, এটা কোন জায়গা? আশেপাশে কোথাও কি ক্যাব পাওয়া যাবে? আসাদ বলে, আমি কোনো ট্যুরিস্ট গাইড না। জোয়া তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাবে। আসাদ বলে, হোটেল এখানেই, সে সেখানেই যাবে। জোয়া তখন চুপ করে ভাবতে থাকে যে সে এখন কোথায় যাবে, কারণ সে কোথায় যাবে সে নিজেও জানে না। আসাদ তাকে তার সাথে হোটেলে যাওয়ার অফার করে। জোয়া রাজি হয়ে যায়। এদিকে সালমানকে তার লোকেরা জানায় যে সে একটা ছেলের গাড়িতে করে গেছে। সালমান বলে যে সে তাকে এই দুনিয়ার যে কোনো জায়গা থেকে হলেও খুঁজে আনবে। জোয়া আসাদকে বলে, আমার মোবাইলে চার্জ নেই, এখানকার ভাষাও আমি জানি না, না হলে আমি আপনার সাথে একদমই আসতাম না। আসাদ তার সাথে চুপ করেই যাচ্ছিল, কিন্তু জোয়া অনেক বকবক করতে থাকে। আসাদের এতে অনেক ডিস্টার্ব হলেও তাকে কিছুই বলে না। সামনে দুজন মেয়ে আসাদকে দেখে হাত নাড়ে, আর আসাদ তখন স্মাইল করে। এটা দেখে জোয়া বলে, আপনি তাহলে স্মাইল করতে জানেন? আপনি ওই মেয়েদের দেখে হাসছিলেন। আসাদ বলে, আপনি আমার সাথে কেন এসেছেন নিজেই সব ম্যানেজ করতে পারতেন। জোয়া বলে, আমি খারাপ কি বললাম? এটা অন্য দেশ, প্রতিটা দেশের আলাদা কিছু নিয়ম আছে। আমরা যেখানেই যাই না কেন আমাদের সেখানকার নিয়ম মেনে চলতে হয়। আপনি এভাবে স্যাম্পলস হয়ে ঘুরলে তো সবাই আপনার দিকে অদ্ভুতভাবেই তাকাবে। আসাদ বলে, তারা আমাকে নয় আপনাকে দেখেছে। অদ্ভুত ম্যাচ, ব্রাইডাল গাউনের সাথে জ্যাকেট। জোয়া বলে, আমি আপনার জ্যাকেট নিয়েছে বলে আপনি এমন ফেস বানিয়ে ঘুরছেন। এটা বলে সে তাকে তার জ্যাকেটটা ফিরিয়ে দেয়। এরপর তারা সামনের দিকে যেতে থাকে। জোয়ার পাশ দিয়ে সালমান গাড়ি নিয়ে যায়, কিন্তু সে তাকে দেখতে পায় না। এরপর আসাদ তাকে তার হোটেলে নিয়ে যায়। জোয়া বলে যে সে এখান থেকে এয়ারপোর্টে যাবে, সেখানে নিজের ফ্লাইটের টিকিট বুক করে চলে যাবে। এসব বলতে বলতে সে হোঁচট খেয়ে পড়ে যেতে যায়। তখন আসাদ তাকে ধরে ফেলে। এরপর জোয়া বলে, আমি কিভাবে টিকিট বুক করব? আমার কাছে তো পার্স নেই। পার্স সানার কাছে। আসাদ বিরক্ত হয়ে ভেতরে চলে যায়। তার পেছনে পেছনে জোয়াও যায়। এদিকে সালমান জোয়ার মাকে বলে যে সে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে।
তার মা বলে এটা হতেই পারে না। সালমানের মা তাকে বোঝায় যে সে তার জন্য ভালো একটা মেয়ে খুঁজে আনবে, কিন্তু সালমান বলে যে সে জোয়াকেই বিয়ে করবে। জোয়ার মা আর সালমানের মায়ের মাঝে ঝামেলা হয়। সানা তাদেরকে সামলায়। এরপর আমরা দেখি আসাদ তার বন্দুক হোটেলে এক লোকের হেফাজতে রাখে। এটা দেখে জোয়া বলে, আপনি আপনার গান নিয়ে এত পজিটিভ, এটুকু সময়ের জন্য আপনার গান হারিয়ে যাবে না। আসাদ বলে, মিস ফারুকি, যদি আপনার কোনো কিছু হারানোর ভয় না থাকে তাহলে এর মানে হলো আপনি সেই জিনিসটার কেয়ার করেন না। ওই হোটেলে কিছু লোক আসাদকে দেখে তার ভিডিও বানাতে থাকে। এটা দেখে আসাদ জোয়াকে নিয়ে লিফটে ঢুকে যায়। জোয়া এতে রেগে গিয়ে তাকে বলে, আপনি আমাকে এভাবে টেনে আনলেন কেন? আসাদ বলে, কিছু লোক আমাদের ছবি তুলছে। জোয়া বলে যে যেভাবে আপনি আমাকে টেনে আনলেন সবাই ভাববে আমি আপনার সাথেই পালিয়ে এসেছি। তখন লিফটে কিছু লোক উঠে। তাদের দুজনকে দেখে এক মহিলা ভাবে যে তারা হাজব্যান্ড ওয়াইফ, তাই সে তাদের কংগ্রাচুলেশন জানায়। এটা শুনে আসাদ লিফট থেকে বের হয়ে যায়। তার পেছন পেছনে জোয়াও যায়। এদিকে দিল্লির ওই সিকিউরিটি কাউন্সিলর মহিলা দামিনীকে তারা দুজন লোক এসে জানায় যে আসাদ ফ্লাইট ধরেনি, তাকে বেলগেটের একটা হোটেলের দিকে দেখা গেছে। তার সাথে জোয়া ফারুকিও আছে। তারা জোয়া ফারুকের ব্যাপারে কিছু বলতে যাচ্ছিল, তখনই দামিনী তাদের দিকে কড়া চোখে তাকায়, যার ফলে তারা আর কিছুই বলে না। এরপর আসাদ জোয়াকে নিয়ে তার রুমে আসে। জোয়া রুমে ঢুকেই পপকর্ন খেতে থাকে। আসাদ এটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। জোয়া তার দিকে তাকালে আসাদ চোখ সরিয়ে নেয়। জোয়া তাকে বলে, আমি দেখে ফেলেছি আপনি যে ডিসকাস্টেড লুক নিয়ে তাকিয়েছিলেন আমার দিকে। এমনিতেও বিয়ের দিন কোণের খাওয়া হয় না, সকাল থেকে না খেয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছি, আর আপনি তো আমাকে কিছুই খাওয়ার জন্য অফার করেননি। আমি পপকর্ন খাচ্ছি, এতে করে আপনি এমন রিয়্যাক্ট করছেন যেন আমি কোনো ক্রাইম করেছি। আসাদ বলে, আমি আপনার চিন্তা ভাবনার ব্যাপারে ভাবছি, কোনো টেনশন ছাড়াই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি বাইরে আছেন। জোয়া বলে, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে হোটেলে নিয়ে আসতে? এটা নিয়ে দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। আসাদ বলে, যদি আমার ব্যাপারে আপনি জানতেন তাহলে সব বলতেন না। জোয়া বলে, আপনিও সেম। এরপর আসাদ তার রুমে চলে যায়। এদিকে দামিনী জোয়ার পালানোর ফুটেজ দেখে। তখন একজন লোক বলে, এই কেস আমরা অনেক বছর ধরে ট্র্যাক করছি, এবার আমাদের কাজ সহজ হয়ে যাবে। এদিকে সালমানকে তার লোকেরা সোশ্যাল মিডিয়ায় জোয়া আর আসাদের ছবি দেখায়। হোটেলে যাওয়ার পর সেখানকার কিছু লোক তাদের ছবি তুলেছে। আসাদ যেহেতু একজন বিখ্যাত শুটার, তাই তার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এটা দেখে সালমান জোয়াকে খোঁজার জন্য ওই হোটেলের খোঁজ চালায়। জোয়া এদিকে ড্রেস চেঞ্জ করতে চায়। তখন সেখানে আসাদ এসে বলে যে আমি আমার জিনিসপত্র নিতে এসেছি। জোয়া বলে, নিয়ে নিন, আর আমি ভেজিটেরিয়ান এখানকার, আপনাকে খেয়ে ফেলবো না। আসাদ তাকে দ্রুত চেঞ্জ করতে বলে। তখন আসাদের ফোনে তার কোচ কল করে। তার কোচ তাকে বলে, এতক্ষণে তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা, তুমি কোথায়? আসাদ বলে যে তার দেরি হয়ে গেছে। তার কোচ তাকে জিজ্ঞেস করে যে সে সার্বিয়াতে এমন কি করেছে যে লেট হয়েছে। আসাদ জোয়ার দিকে তাকায়। জোয়া তার চুল ছেড়ে দেয়। আসাদ অবাক হয়ে সেদিকে তাকায়। এরপর জোয়া ড্রেস চেঞ্জ করে বের হয়। জোয়া আসাদের শার্ট পরেছে। এটা দেখে আসাদ তাকে বলে, এটা তো আমার শার্ট। জোয়া বলে, হ্যাঁ, আমি আপনাকে পরে ফেরত দিয়ে দেব। জোয়া আরও বলে, এমন রিয়্যাক্ট করছেন যেন আমি আপনার কিডনি নিয়ে নিয়েছি। আপনার লাগেজে অনেক শার্ট আছে, আপনি আপনার অ্যাড্রেস দিন, আমি কুরিয়ার করে দেব। আসাদ বলে, আপনি আমার অ্যাড্রেস চাইছেন? মনে হচ্ছে আপনি আমার প্রতি বেশি ইন্টারেস্টেড। জয়া বলে, আমি আপনার কাছে অ্যাড্রেস চেয়েছি বলে আপনি ভেবে নিলেন যে আমি আপনার প্রতি ইন্টারেস্টেড? আমি লন্ডন থাকি, আর সেখানে এটাকে গুড ম্যানার্স বলে। তখন জোয়ার ফোনে তার মা কল করে। জোয়া তার মাকে সরি বলে। তার মা জানায় সে তার বাবার কাছে যাচ্ছে। বহু বছর আগে তার বাবা তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। জোয়া বলে, সে হয়তো তার কাজের জন্য আফসোস করছে, তাই আমাকে ডেকেছে। এত বছর পর সে যেহেতু ডেকেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন সেখানে আসাদ তার লাগেজ নিয়ে আসে। জোয়া তার দিকে এগিয়ে যাওয়ার সময় তার জুতোর ফিতায় পা জড়িয়ে যায়, যার ফলে সে আসাদের উপর পড়ে যায়। আসাদ তাকে ধরে ফেলে। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর আসাদ তার রুমে চলে যায়। এদিকে সালমানের লোকেরা ওই হোটেলে চলে আসে জোয়াকে খোঁজার জন্য। এদিকে আসাদকে তার মা কল করে। সে তাকে দ্রুত বাড়ি ফিরতে বলে, আর বলে যে নাজমার রেসকে নিয়ে সে বাইরে খাবার খেতে এসেছে। নাজমা তখন সামনে দেখে তার বাবা আর তার স্ত্রী তার ছেলে আয়ানকে নিয়ে দাঁড়িয়ে ওই রেস্টুরেন্টে আসছে। তখন আসাদের মাও আসাদের সাথে কথা বলতে বলতে আসাদের বাবার দিকে তাকায়। তারা দুজন একে অপরকে দেখে। আসাদের মায়ের মনে পড়ে কিভাবে তাদের বাবা দুই বাচ্চাকে একা রেখে চলে গিয়েছিল। এরপর আসাদকে ফোন দেয়। আসাদ লিফটে ওঠার পর সেখানে সালমানের লোকেরা চলে আসে। সানা তখন জোয়াকে কল করে এই ব্যাপারে সাবধান করে দেয়। জোয়া তার দরজার লুকিং মিরর দিয়ে বাইরে সালমানের লোকদেরকে দেখে। তারা বেল বাজাচ্ছিল, কিন্তু জোয়া দরজা খুলছিল না। তখন তারা কার্ড দিয়ে স্ক্র্যাচ করে দরজা খুলে ফেলে। জোয়া তখন দরজার পেছনে লুকিয়ে পড়ে। লোকগুলো ভেতরে ঢুকে তাকে খোঁজে। জোয়া পালাতে পালাতে বেলকনির দিকে যায়। তখন পেছন থেকে আসাদ তাকে টেনে নিয়ে বাইরের কার্নিশ। এরপর তারা সেখান থেকে ধীরে ধীরে আসাদের রুমের বেলকনির দিকে যায়। এই সময় আসাদ আর জোয়া অনেক কাছাকাছি আসে।
আসাদ বেলকনিতে গিয়ে জোয়াকেও সেখানে আসতে সাহায্য করে, যার ফলে ওই রুমে সালমানের লোকেরা তাকে খুঁজে পায় না। আসাদ আর জোয়া বেলকনি থেকে ওই রুমের ভেতরে ঢুকে আসাদ সেখানকার দরজা লাগিয়ে দিয়ে পেছনে ঘুরতেই জোয়া তাকে জড়িয়ে ধরে। আসাদ তো একদম অবাক হয়ে যায়। জোয়া তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে জানল যে তারা এখানে এসেছে। আসাদ বলে যে সেই গ্যাংয়ের একজনকে পার্কিং লটে দেখেছে। আমি যা ভাবছিলাম তাই হয়েছে, জোয়া বলতে থাকে। আরও বলে, আপনি তাহলে আমার জন্য ফিরে এসেছেন? আসাদ বলে, যে কোনো লোক হলেই এটা করত। জোয়া বলে, এখন আমাদের কি করতে হবে? এদিকে রেস্টুরেন্টে আসাদের মা তার হাজব্যান্ডের নতুন ফ্যামিলিকে দেখে অনেক আনকমফোর্টেবল ফিল করে, আর সে সেখান থেকে চলে যেতে থাকে। নাজমা তাকে সামলায়। আসাদের সৎ ভাই আয়ান তার বাবাকে বলে, ভাইয়া আজ গোল্ড মেডেল জিতেছে, তাই তাকে উইশ করা উচিত। আয়ান তাকে জোর করে নাজমার টেবিলের দিকে নেয়। এটা আয়ানের মায়ের খুব একটা ভালো লাগে না। সে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও তারা যায় না। তখন আসাদের মায়ের কাছে এক কাপল আসে আর আসাদের প্রশংসা করতে থাকে, আর দেখা যায় তারা সেলফি তুলতে থাকে। তাদের সেলফিতে আসাদের বাবাও আসছিল, যার ফলে ওই মহিলাটি তাকে সাইডে যেতে বলে। এর ফলে তারা তাদের সাথে কথা বলার সুযোগ পায় না। আসাদ তার মাকে ভয়েস নোটে বলে সে ফ্লাইট মিস করেছে, খুব শীঘ্রই ফিরে আসবে। তখন জোয়া বাথরুম থেকে গোসল করে বের হয়। জোয়া বলে যে তাদের এখানে থাকা উচিত কিনা। আসাদ বলে যে তারা এখান থেকে বের হলে ধরা পড়বে, আর সে এই রুমে অন্য একটা নামে বুক করেছে। জোয়া বলে যে সে এখান থেকে কাপড় কিভাবে চেঞ্জ করবে। আসাদ বলে সেটা গোসল করার আগে ভাবা উচিত ছিল। জোয়া বলে, আমি স্ট্রেসে থাকলে আমার গোসলের দরকার হয়, এখন আমার তো ব্যাগও নেই। আসাদ তখন তার ব্যাগ তাকে দেয়। এটা দেখে জোয়া খুশি হয়ে যায়। আমরা দেখি আসাদ জোয়ার রুমে ঢুকে ওই লোকদের সাথে মারামারি করে ব্যাগ নিয়ে এসেছিল। আসাদ জোয়াকে বলে যে সে কোনোভাবে ম্যানেজ করেছে। সে পেছনে তাকিয়ে দেখে জোয়া ড্রেস চেঞ্জ করছে। এটা দেখে সে অনেক আনকমফোর্টেবল ফিল করে। জোয়া তখন সেখান থেকে বের হয়ে আসে। আসাদ দেখে যে সে আবার তার আরেকটি শার্ট পরেছে। জোয়া বলে, দুটো শার্টই কুরিয়ার করে দেব। জোয়া তাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস জানায় আর তার প্রশংসা করে। আসাদ বলে, আপনি কি আমার ব্যাপারে জানেন? জোয়া বলে, প্রথমে আমি ভেবেছিলাম আপনি টাকার জন্য শুটিং করেন, কিন্তু আপনার ফিটনেস, আপনার কিলার অ্যাটিটিউড, আপনার পোশাক, আপনার সাকসেস, এই সব কিছুই একই ডিরেকশনে পয়েন্ট করে। সেটা হলো আপনি একজন আর্মস ডিলার। আপনার কাজ আলাদা আলাদা জায়গায় অস্ত্র বিক্রি করা। আপনি যে বন্দুক নিয়ে এসেছেন সেটাও বিক্রি করার জন্য, এজন্য আপনি সেটার এত খেয়াল রাখছেন। এটা শুনে আসাদ খুবই বিরক্ত হয়। আসাদ বলে, এখন এত জোরে কথা না বলে আপনার জন্য ভালো। জোয়া বলে, আমি বুঝতে পেরেছি আপনি আর্মস ডিলিংয়ের কাজটি সিক্রেট রাখতে চান। আপনি যেহেতু আমাকে বাঁচিয়েছেন, তাই আমি আপনার সিক্রেটই রাখব। এরপর আসাদ তাকে গুড নাইট জানিয়ে দিলে সে রুমে গিয়ে শুয়ে পড়ে। রাতে ঘুমানোর সময় আসাদ জোয়ার কথা বলার আওয়াজ শুনে। জোয়া তার মনের ফিলিংসের ব্যাপারে বলছিল। আসাদ তার রুমে গিয়ে দেখে জোয়া তার ল্যাপটপে কিছু একটা টাইপিং করছে। আসাদ এসে তাকে জিজ্ঞেস করে, আপনি কি এসব বলছিলেন যা আমি শুনছিলাম? জোয়া তাকে হঠাৎ দেখে চমকে গিয়ে বলে, আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন, আপনি কেন শুনেছেন এসব? আসাদ বলে যে কান অটোমেটিক্যালি কাজ করে। জোয়া বলে, আমি যা লিখি তা আগে জোরে জোরে বলে সেসব ন্যারেট করি, আমার মনের ফিলিংসগুলো এক্সপ্রেস করি, এটা আমার অভ্যাস। আসাদ তাকে জিজ্ঞেস করে সে কি লেখে। জোয়া বলতে চায়, তখন আসাদ তাকে বলে, আমি জানি কি লিখছেন, এখানকার মানুষ যা লেখে তাই, লাভ লেটার। আসাদ ভাবে যে জোয়া তার বয়ফ্রেন্ডকে লেটার দিচ্ছে, তার জন্যই সে বিয়ে থেকে পালিয়েছে। আসাদ তার ল্যাপটপ নিয়ে যেতে চায়, কিন্তু জোয়া তাকে না করে। আসাদ বলে, আমার ল্যাপটপ আমার পারমিশন ছাড়া টাচ করেছেন। জোয়া বলে, আপনি তো ঘুমাচ্ছিলেন। আসাদ বলে, আমাদের মাঝে কোনো চুক্তি হয়নি যে আপনি আমার সব জিনিস ইউজ করবেন, আর্মস ডিলাররা এমনই হয়। এটা বলে আসাদ তার ল্যাপটপ নিয়ে যায়। এরপর আমরা দেখি আসাদের মা তার বাবার কথা ভাবছে। তখন একটা লোক এসে তাকে বলে যে আসাদ তার জন্য বউ নিয়ে ফিরবে। এরপর সে ভেতরে এসে আসাদের ভয়েস নোট শুনে। সেখানে আসাদ তার জন্য গিফট আনার কথা বলছিল। এটা শুনে তার মা নাজমাকে বলে সে কোনো মিটিংয়ে আটকে গেছে, আর এমন কি গিফট আনবে? নাজমা বলে বউ নিয়ে আসবে। তখন টিভিতে নিউজ বলা হয় যে সত্যি কি আসাদ বিয়ে করেছে। সেখানে আসাদের সাথে জোয়ার ছবিও ছিল। এটা দেখে নাজমা আর তার মা দুজনেই অবাক হয়ে যায়। এদিকে সালমানের লোকেরা ধোঁয়া সৃষ্টিকারী স্প্রে ছড়িয়ে দেয়, যার ফলে হোটেলে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। জোয়া এদিকে গভীর ঘুমে ছিল, তাই শুনতে পায় না, কিন্তু আসাদের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে। আসাদ জোয়াকে ডাকতে থাকে, কিন্তু জোয়া গভীর ঘুমে ছিল, তাই আসাদ তার পা ধরে টান দেয়। তখন জোয়া লাফিয়ে ওঠে। আসাদ বলে, আপনি এমনভাবে ঘুমাচ্ছিলেন মনে হচ্ছিল যেন কোমায় আছেন। তখন জোয়া বলে যে যখন মানুষ অনেক টায়ার্ড হয়ে ঘুমায় তখন সে কিছুই শোনে না। আসাদ তখন তাকে অ্যালার্মের ব্যাপারে বলে আর সেখান থেকে বের হয়ে যায়। এই অ্যালার্মের কারণে এই হোটেলে অনেক হইচই পড়ে যায়, লোকজন ছোটাছুটি করে। তখন সালমানের লোকেরা ফায়ার সার্ভিসের পোশাকে ঢুকলে জয়াকে খুঁজতে থাকে। জয়া বের হয়ে এসে আসাদকে বলে যে সানা তাকে মেসেজে জানিয়েছে তার টিকিট বুক হয়ে গেছে, আর সেজন্য সে এয়ারপোর্টে অপেক্ষা করছে।
আসাদ বাইরে বের হতে গিয়ে সেখানে সালমানের লোকদেরকে দেখে। সানা জোয়াকে জানায় যে সালমান হোটেলে বোম দেওয়ার প্ল্যান করছে। আসাদ তখন জোয়ার কাছে তার ব্রাইডাল ড্রেস চায়। এদিকে আমরা দেখি সালমানের লোকেরা হোটেলে ঢুকে সালমানকে ভিডিও কলে দেখাতে থাকে। তখনই সেখানে ব্রাইডাল ড্রেস পরে জোয়া দৌড়ে বের হয়ে যায়। সালমান তাকে দেখে তাদেরকে জোয়া বলে ধরতে থাকে। তারা দেখে যে সেটা একটা লোক, সে জোয়ার ব্রাইডাল ড্রেস পরে আছে। সে তাকে জানায় যে এই ড্রেসটা অনেক সুন্দর, এটা আমাকে এক ইন্ডিয়ান লোক দিয়েছে। এটা বলে লোকটি ইশারায় সামনের দিকে দেখায়। আমরা দেখি জোয়া আর আসাদ দৌড়ে হোটেল থেকে বের হয়ে যাচ্ছে। তারা দুজন এভাবে সালমানের লোকদের ফাঁকি দিয়ে হোটেল থেকে বেরিয়ে এয়ারপোর্টের দিকে যায়। রাস্তায় আসাদের মা তাকে ফোন করে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে। আসাদ তাকে বলে যে ফিরে এসে সব বলবে। এদিকে দামিনী হেডকোয়ার্টারে বসে আসাদের ফোন ট্র্যাক করছিল। সে আসাদ আর তার মায়ের কনভারসেশন শোনে। দামিনীর দুজন সহকারী তাকে বলে যে এই আসাদের সাথে জোয়া ফারুকি আছে, সে তার কাছ থেকে সরছেই না। দামিনী বলে সে যদি আলাদা হয়ে যায় তাহলে কি তোমাদের প্ল্যান রেডি? তখন লোক দুটি তাকে সরি বলে আর তাকে জিজ্ঞেস করে সে কি করতে চায়। দামিনী তাদেরকে বলে ওয়েট অ্যান্ড ওয়াচ। আসাদের গাড়ি জয়া চালাচ্ছিল। সে এয়ারপোর্টে না গিয়ে এক নদীর পাড়ের গাড়ি নিয়ে চলে যায়। সেখানে তারা দুজনেই নামে। জোয়া বলে আমি এই জায়গাটির ব্যাপারে অনেক শুনেছি, এই জায়গায় নখ লাগাতে হয়। এখানে যদি আপনি সঠিকভাবে লোক লাগাতে পারেন তাহলে আপনি আপনার চুল লাফের সাথে কানেক্ট হয়ে যাবেন। স্পেশালি আপনারা দুজন একসাথে করেন। জয়া আসাদকে লক লাগাতে হেল্প করে। এখানে তারা দুজন একসাথে লক লাগায়। এরপর তারা এয়ারপোর্টে চলে আসে। জোয়া আসাদকে বলে যে সানা এখনই এসে পড়বে আমার জিনিসপত্র নিয়ে। আসাদ বলে যে আমি আপনার সাথে ওয়েট করছি, আমার ফ্লাইট 2 ঘন্টা পর। আসাদ তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। জোয়া ফোন চেক করে দেখে তার ফ্লাইট ক্যান্সেল হয়েছে। আসাদ তাকে বলে আমি একজন ডিজাস্টার ম্যাগনেট, আপনি সবসময় প্রবলেমের জায়গা খুঁজে নেন। জোয়া বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, যেমন আমি আপনাকে খুঁজে পেয়েছি। জোয়া আসাদকে বলে যে সেখানে সেফ, তাই সে যেতে পারে। আসাদ তাকে বিদায় জানিয়ে তার সাথে হাত মেলাতে চায়। তখন জোয়া তাকে জড়িয়ে ধরে। তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে বিদায় জানায়। এরপর আসাদ চলে যায় আর জোয়া সেখানে একটি চেয়ারে বসে থাকে। তখন আসাদ আবারও তার কাছে ফিরে এসে তার পাশের চেয়ারে এসে বসে। জোয়া তাকে দেখে অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে জাননি আপনি, আপনার কি আমাকে নিয়ে টেনশন হচ্ছিল? আসাদ বলে আমি ইন্ডিয়ার নই, তাই এটা আমার জন্য নর্মাল একটা ব্যাপার। জোয়া আসাদকে জানায় যে তার ফ্লাইট 7 ঘন্টা পর। তখন আসাদ তার কোচকে ফোন করে জানায় একটা চার্টার্ড ফ্লাইট অ্যারেঞ্জ করতে। তার কোচ তাকে জানায় যে তার পরিচিত একজন আছে, আদিত্য মেহতা, মাল্টি মিলিয়নার। সে তার অনেক বড় ফ্যান আর সে প্লেনে যে কোনো সময় ইউজ করতে পারবে। আসাদ তাকে চার্টার্ড ফ্লাইটের অ্যারেঞ্জ করতে বলে। কোচ তাকে জিজ্ঞেস করে যে কোথায় যাবে। আসাদ বলে হয়তো লন্ডন, তবুও জিজ্ঞেস করে নিই। আসাদ তখন জোয়াকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাবে। জোয়া বলে যে সে পাকিস্তানের ইসলামাবাদ যাবে। এটা শুনে আসাদ অবাক হয়ে যায়। আসাদ তাকে জিজ্ঞেস করে আপনি পাকিস্তানি? জোয়া বলে হ্যাঁ। এরপর জয়ের ফ্লাইট অ্যারেঞ্জ হয়ে যায়। জয়া আসাদকে বিদায় জানিয়ে দেয়। জয়া আসাদকে বলে হোটেল অ্যাডভেঞ্চার সব কিছুর জন্য ধন্যবাদ। আসাদ বলে ল্যাম্পটপ শার্ট। জয়া এটা শুনে বলে আপনার শার্ট আমি আপনাকে কুরিয়ার করে দেব। আসাদ তাকে জিজ্ঞেস করে যে সে তার অ্যাড্রেস কোথায় পাবে। জয়া বলে আমার কাছে আছে, আমি এজন্যই আপনার ল্যাপটপ নিয়েছিলাম। আসাদ বলে তাহলে হয়তো আপনি আমার বাকি সিক্রেটস জানতে পারেননি। জয়া বলে যেমন আপনার আর্মস ডিলার সুইস ব্যাংক অ্যাকাউন্ট। জয়া তাকে শুটিং চ্যাম্পিয়নশিপের জন্য কংগ্রাচুলেশন জানায়। আসাদ তাকে ধন্যবাদ জানিয়ে বলে আপনি অনেক রিসার্চ করেছেন আমার ব্যাপারে। আরও বলে আশা করি যার জন্য আপনি পাকিস্তানে যাচ্ছেন তাকে পাবেন। এরপর জোয়া বিমানে উঠে পড়ে। আসাদ তার বন্দুক চেকিংয়ে পাঠিয়ে দেয়। তখন সেখানে আসাদের পুরনো গার্লফ্রেন্ড আসমা আসে। আসমা তাকে বলে সে তার জন্যই এসেছে। আসমা তাকে কংগ্রাচুলেশন জানায়। আসাদ ইগনোর করছিল তাকে। আসাদ আর তার সাথে দিল্লির ফ্লাইট একটাই ছিল। আসমা আসাদের সাথে কথা বলতে চায়, কিন্তু আসাদ সেখান থেকে চলে যায়। আসমা তার পেছনে পেছনে গিয়ে তাকে আটকায়। আসমা বলে আমি নিউ ইয়র্ক থেকে এখানে তোমার জন্য এসেছি। আসাদ বলে কি চান মিসেস আসমা কুরেশি? আসমা তাকে জানায় যে সে ডিভোর্স নিয়েছে। এটা শুনে আসাদ তাকে ইগনোর করে বাথরুমে চলে যায়। বাথরুমে মুখ ধুতে ধুতে মনে করতে থাকে যে সে কিভাবে আসমাকে আটকানোর চেষ্টা করেছিল। তখন সে বাথরুম থেকে চিৎকারের আওয়াজ পায়। ছুটে গিয়ে দেখে কেউ সানার হাত পা বেঁধে রেখেছে। আসাদ সানাকে হেল্প করে। সানা তাকে জানায় যে কিছু লোক জোয়াকে খুঁজতে এসেছিল। তার পেছনে পেছনে সে তাদেরকে কিছুই বলেনি, আর জোয়া কোথায় আছে সে ব্যাপারেও কিছু বলেনি। সে তাকে জোয়ার কাছে যেতে বলে আর তাকে জোয়ার মিউজিক বক্সটি দিয়ে সেটা জোয়াকে দিতে বলে। এদিকে জোয়া বিমানে উঠে যায়। যেহেতু মিস্টার মেহতার পার্সোনাল বিমান ছিল, তাই এই ফ্লাইটে জোয়া ছাড়া আর কোনো প্যাসেঞ্জার ছিল না। জোয়া ঢোকার পর ভেতরের এয়ার হোস্টেসরা বন্দুক রেডি রাখে আর পাইলটের দিকেও বন্দুক ধরে বিমানটি হাইজ্যাক করে ফেলে।
আসাদ তার কোচকে ফোন করে তার জন্য পাকিস্তানের ফ্লাইট অ্যারেঞ্জ করতে বলে আর ওই প্লেনের টিকিটই ম্যানেজ করতে বলে। জোয়া সানার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সানা সেখানে আসে না। বিমান স্টার্ট করতে চাইলে সানা তাদের আরও 5 মিনিট ওয়েট করতে বলে আর সানাকে কল করতে থাকে, কিন্তু সানা ফোন তোলে না। আসাদের কোচও তার পাকিস্তানের টিকিট ম্যানেজ করে দেয়। এদিকে আমরা দেখি দামিনীকে তার বস ফোন করে পাকিস্তানের সিচুয়েশনের আপডেট জিজ্ঞেস করে। সে বলে যে এবার তারা এই সুযোগটা হারাতে চায় না। দামিনী তাকে জানায় সে সুযোগ হারাবে না। এরপর দামিনীর সহকারী তাকে বলে যে জোয়া পাকিস্তানে পৌঁছে গেলে তার কাছে পৌঁছানো অসম্ভব হয়ে যাবে। দামিনী বলে হতেও পারে, নাও হতে পারে। এদিকে এয়ার হোস্টেস জোয়াকে বলছিল যে তারা বিমান ছাড়বে। তখন সেখানে আসাদ এসে বলে, হাই হানি, অপেক্ষা করানোর জন্য সরি। তাকে দেখে জোয়া অবাক হয়ে যায়। আসাদ এসে তাকে জড়িয়ে ধরে। জোয়া কিছুই বুঝতে পারে না। আসাদ বলে, আমি যা বলবো তাতে তাল মেলান। আসাদ তখন সবাইকে শুনিয়ে বলে, আপনার মনে আছে কি যে আমি আপনাকে একটা পেপার সাইন করতে বলেছিলাম, সেটা এখন সাইন করতে হবে। জোয়াও তার সাথে অ্যাক্টিং করে সেখান থেকে বের হতে চায়। তখন একজন কেবিন ক্রু এসে আটকায়। এদিকে আসাদের মা তার ফ্লাইট মিস করা নিয়ে টেনশনে ছিল, তাই নাজমা রেসকে বাড়িতে যাকে। রেসের এক ফ্রেন্ড অ্যাপার্টমেন্টের কাস্টমসে আছে, তাই নাজমা তার মাধ্যমে আসাদের ব্যাপারে ইনফরমেশন বের করতে বলে। এদিকে কেবিন ক্রুরা কাউকে ফোন করে জানিয়ে দেয় যে ফ্লাইটে 2 জন আছে। আসাদও জোয়াকে জানিয়ে দেয় যে এদের অন্য কোনো উদ্দেশ্য আছে। জোয়া বলে, এখানকার সবাই কি এতে জড়িত? এরা এক্স্যাক্টলি কী করতে চাইছে? আসাদ বলে, এরা সবাই আপনি কি বিয়ে করতে চায় মিস ফারুকি? জোয়া বলে, মাথা খারাপ হয়ে গেছে আপনার সেন্স অফ হিউমার একদমই সেন্স নেই। জোয়া সানার ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। আসাদ বলে সে সেফ আছে। একটা কেবিন ক্রু মহিলা তাদের দিকে ট্রলি নিয়ে আসে। এটা দেখে আসাদ জোয়াকে রেডি হতে বলে। জোয়া বুঝতে পারছিল না কিসের জন্য। জোয়ার হাতে পানির গ্লাস ছিল। ওই মহিলাটি যখনই বন্দুক হাতে নেয় তখন আসাদ তাকে ইশারা দেয় আর সে তার হাতের পানি মহিলাটির চোখে ছুঁড়ে মারে। তখন আসাদ তার বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালাতে থাকে। তখন বাকি হাইজ্যাকাররাও চলে আসছে। আসাদ সবার সাথে ফাইট করতে থাকে। জোয়া আসাদকে জিজ্ঞেস করে, এরা কারা? আসাদ বলে, সালমানের লোক হয়তো। জোয়া বলে, এরা সালমানের লোক হতে পারে না। সানা কখনোই সালমানকে কিছু বলবে না। আমিও কিছু বলিনি। আমি শুধু ইসলামাবাদে ফোন করে সবাইকে জানিয়েছি। জোয়া বলে, এরা তারাই হতে পারে যাদের হেড লিস্টে আমি আছি। আসাদ তাদের সবাইকে মেরে সেন্সলেস করে ফেলে। আসাদ তাকে জিজ্ঞেস করে, এদের হেড লিস্টও আছে? জোয়া বলে, এদের না, তাদের শত্রুদের। আসাদ জোয়াকে জিজ্ঞেস করে, আপনি কে? জোয়া বলে যে সে জেনারেল ফারুকের মেয়ে। আসাদ বলে, জেনারেল বখতিয়ার ফারুকি, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার। জোয়া বলে, হ্যাঁ। এটা শুনে আসাদ অবাক হয়ে যায়। তখন ওই লোকগুলো আবারও উঠে এসে তাদের উপর অ্যাটাক করে। জোয়া আর আসাদ তাদের সাথে লড়াই করতে থাকে। তারা সবাইকে মেরে এক কেবিনে বন্দি করে ফেলে। এদিকে তাদের প্লেনের লোকেশন দামিনী ট্র্যাক করছিল। সে বলে, এর মানে জোয়া ফারুকি এখনও বেঁচে আছে। এদিকে জোয়া চিপস খাচ্ছিল। সে আসাদকেও চিপস অফার করে। জোয়া লেমন অ্যালকোহল মেশানো লেমন জুস খাচ্ছিল। আসাদ তাকে এটা জানালে সে বলে, আপনি আমাকে আগে বলেননি কেন? আসাদ বলে, আপনি সুযোগ দেননি। জোয়া বলে যে তার কথা বলতে অনেক ভালো লাগে। জোয়া একা একা কথা বলে। আসাদ এতে বিরক্ত হয়। জোয়া আসাদের সাথে তার একটা সিক্রেট শেয়ার করতে চায়, কিন্তু সে কথা বলতেই ঘুমিয়ে পড়ে। আসাদের কাছে জোয়ার ব্যাগ ছিল, যেখান থেকে একটি বইয়ের অর্ধেকটা বের হয়েছিল, নাম অ্যাঞ্জেল সিমেন্স। এদিকে নাজমা আসাদের ল্যাপটপ হ্যাক করে তার ইমেল লাস্ট 24 ঘন্টার অ্যাক্টিভিটি চেক করে দেখে যে আলাদা একটা ইমেল আইডি আসাদের ইমেলে লগ ইন করা। নাজমা চেক করে দেখে যে সেটা অ্যাঞ্জেল সিমেন্স নামে একটা অ্যাকাউন্ট। এটা দেখে নাজমা অনেক অবাক হয়ে যায়। সে খুশি হয়ে লাফিয়ে বলে, অ্যাঞ্জেল সিমেন্স ভাইয়ের সাথেই আছে। রেস তাকে জিজ্ঞেস করে যে এই অ্যাঞ্জেল সিমিন কে? নাজমা বলে সে তার ফেভারিট রাইটার। নাজমা ইমেল দেখে অ্যাঞ্জেল সিমিন তার ভাইয়ের ব্যাপারে লিখেছে। নাজমা তার অনেক বড় ফ্যান আর তার কাছে অনেকগুলো বই আছে। অ্যাঞ্জেল সিমিন আসাদের কাছে এটা জানতে পেরে অনেক খুশি হয়। নাজমা বলে যে সে অ্যাঞ্জেল সিমিন তার পেন নেম, তার আসল নাম কেউ জানে না। নাজমা রেসকে বলে, ভাইয়ের সাথে ওই ব্রাইডাল ড্রেস পরা মেয়েটাই অ্যাঞ্জেল সিমিন নয় তো? এখানে আমরা জানতে পারি যে এই অ্যাঞ্জেল সিমিন আসলে জোয়া ফারুকি। সে ছদ্মনাম ইউজ করে বই লেখে। এদিকে আসাদ অ্যাঞ্জেল সিমিনের ওই বইটি পড়ছিল। সে জানতে পেরে যায় যে জোয়া এসে। এরপর সকালবেলা প্লেন ইসলামাবাদ ল্যান্ড করে। জোয়া ঘুম থেকে উঠে দেখে আসাদ তার বই পড়ছে। এটা দেখে সে তার বই ফেরত চায়। আসাদ বলে এই বইটা অনেক ইন্টারেস্টিং। আসাদ তার বইটা দিতে চায় না, কিন্তু জোয়া কেড়ে নেয়। আসাদ তখন জোয়ার লেখা কিছু রোম্যান্টিক লাইন তাকে পড়ে শোনায়, যেখানে জোয়া আর তার আসাদের কাটানোর সময়ের ব্যাপার। এসব শুনে রেগে জোয়া তাকে থামাতে চায়। তখন প্লেন ল্যান্ড করে, যার ফলে ঝাঁকি লাগার কারণে জোয়া আসাদের উপরে গিয়ে পড়ে আর আসাদ তাকে ধরে ফেলে। এতে আসাদ আর জোয়া অনেক ক্লোজ হয়ে যায়। এরপর জোয়া সরে যায়। আসাদ তাকে বলে, তাহলে এটাই আপনার সিক্রেট ছিল মিস ফারুকি, একজন চিকলিস্ট রাইটার।
জোয়া বলে, এটা চেকলিস্ট নয়, রোম্যান্স। আপনি কিভাবে জানবেন? আপনার মধ্যে তো কোনো রোম্যান্স নেই। আসাদ বলে, এখন তো আপনার মধ্যেও নেই। জোয়া বলে, আমি এটা জানি এবং আমি তাকে যতটুকু জানি ততটুকু বলবো। আসাদ এটা শুনে বলে, হোয়াট এ ফান, অলরেডি লুকিং অ্যাট। আসাদ তখন বাইরে তাকিয়ে জোয়াকে বলে, আপনি পুরো রেডি হয়ে এসেছেন। জোয়া এটা দেখে বলে যে সে তার সাথেই যাবে। তখন তারা সবাই বন্দুক নামায়। এরপর আসাদ জোয়ার সাথে গাড়ি করে বাড়িতে যেতে থাকে। জোয়া আসাদকে বলে যে সে 6 বছর এখানেই থেকেছে। এদিকে জোয়ার বাবা তার আর জোয়ার একটি ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তখন জোয়ার ভাই এসে তাকে জানায় জোয়া এসেছে। জোয়ার ভাই জুবি তাকে বলে যে সে যে প্লেনে ছিল সেই প্লেনে হামলা হয়েছিল, কিন্তু আসাদ আহমেদ খান তাকে বাঁচিয়েছে। জোয়ার বাবা বলে, আসাদ আহমেদ খান ওই ইন্ডিয়ান? জুবি বলে, হ্যাঁ। এদিকে জোয়ার গাড়ি গেটের কাছে আসে। আসাদ জোয়ার বাড়ির গেট, সিকিউরিটি সিস্টেম আর সিসি ক্যামেরা দেখতে পায়। এদিকে দামিনী তার 2 জন সহকারীকে জানায় যে জোয়া ফারুকি পাকিস্তানে পৌঁছে গেছে আর তারা 2 জন এখন জেনারেলের বাড়িতে। তার সহকারীরা এটা থামাতে চাইলে দামিনী বলে যে আসাদে চিন্তা না করে মিশনে মন নাও। এরপর জোয়ার গাড়ির ভেতরে যায়। জোয়া গাড়ি থেকে নেমে তার ছোটবেলার কথা ভাবে। তখন বখতিয়ার সেখানে আসে। জোয়া তাকে দেখে জড়িয়ে ধরে। বখতিয়ার তখন সামনে আসাদকে দেখে, যেখানে জুবি তার স্ত্রী আর তার ফুপো আসে। জোয়া জুবিকে জড়িয়ে ধরে। এরপর সে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে। জুবির স্ত্রী আফ্রিকান। জুবি তার স্ত্রী আনিকার সাথে তার পরিচয় করায়। আনিকা উর্দু জানত না, সে কিছুটা শিখেছিল। আর সে বলে, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। তার মুখে উর্দু শুনে জোয়া অনেক খুশি হয়, কিন্তু আফ্রিকান হওয়ার কারণে জোয়ার ফুপু তাকে পছন্দ করতো না। সে তাকে বলে 1 বছরে 5 শব্দ শিখেছে। এরপর জোয়া আসাদের সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয়। বখতিয়ার আসাদকে ভালোভাবে চেনে। সে ইন্ডিয়ান শুটার, তাই সে তাকে পছন্দ করে না। এরপর খাবার টেবিলে জুবি আনিকাকে ডাকতে যাচ্ছিল, কিন্তু তার ফুপু ডাকতে দেয় না। তার ফুপু জোয়াকে জিজ্ঞেস করে যে সে কতদিন ধরে আসাদকে চেনে। জোয়া বলে 2 দিন। এটা শুনে ফুপু বলে, দেখে তো এমন মনে হচ্ছে যে পাকিস্তান আর কাশ্মীরের চেয়েও পুরনো বন্ধু। জোয়ার বাবা আসাদকে বলে, ভালোভাবে খান আসাদ সাহেব। আমাদের এখানে একটি কথা বলে, সেটা হলো বন্ধুদেরকে সবাই ইনভাইট করে, কিন্তু যারা শত্রুদেরকে ইনভাইট করে তাদের মন অনেক বড়। আমি আপনাকে শত্রু বলছি না, কিন্তু আপনার দেশকে বন্ধুত্বের নজরেও দেখতে পারছি না। আসাদ রেগে একটি চামচ বাকিয়ে ফেলে। সে কোনো রিয়্যাক্ট করে না। জোয়া কথা ঘোরানোর জন্য বলে, তবে 2 সাইডের লোক যদি এভাবে ডাইনিংয়ে বসে খাবার খায় তাহলে সব শত্রুরা বন্ধুতে পরিণত হবে। এটা শুনে জোয়ার বাবা বলে, আমি অনেকবার ইন্ডিয়ানদের সাথে ফিনার আর লাঞ্চ করেছি, কিন্তু তাদের এই খাবার কোনোদিন বরকত ছিল না, আর না কথায় শান্তির সুবাস। আসাদ তাকে বলে, আমি প্রথম পাকিস্তানে এসেছি না, 2 দেশের মধ্যে কোনো সামনে সামনে তুলনা হবে না, আর তাদের মধ্যে হার মানার সাহসও আছে। এজন্যই আজ পাকিস্তান আলাদা। এটা শুনে জোয়া অবাক হয়ে তার দিকে তাকায়। তাদের আলোচনার মধ্যে আমরা বুঝতে পারি পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে কিছু নিয়ে ঝামেলা আছে, যার কারণে বখতিয়ার ইন্ডিয়ানদের পছন্দ করে না। ঝামেলাটা কি আর আসাদকে কেন বখতিয়ার অপছন্দ করে সেটা এই সিরিজের বড় একটা টুইস্ট। এরপর আসাদ তার রুমে যায় আর বখতিয়ার জোয়াকে নিয়ে তার রুমে যেতে থাকে। আসাদ সেখানে এসে জোয়াকে সানার দেওয়া সে মিউজিক বক্সটা দিয়ে চলে যায়। এরপর আসাদকে তার মা কল দিয়ে পাকিস্তানের ব্যাপারে বলে। নাজমা তাকে জিজ্ঞেস করে যে সে বিয়ে করেছে কিনা। তার মা তাকে জিজ্ঞেস করে যে ওই বিয়ের ড্রেস পরা মেয়েটা কে। আসাদ তাকে বলে যে সে কোণে ছিল, কিন্তু আমার না, সে প্রবলেমে ছিল, আমি শুধু হেল্প করেছি। নাজমা বলে, ভাই তুমি যদি কিডন্যাপ হয়ে যেতে তাহলে? আসাদ বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। সে দেখে তার উপর লোকজন নজর রাখছে। তখন সে তার মাকে বলে এখানকার পরিবেশ নিরাপদ, সে যেন টেনশন না করে। নাজমা তখন আসাদকে জিজ্ঞেস করে যে সে অ্যাঞ্জেল সিমিনকে চিনে কিনা। আসাদ বলে, তুমি কি চেনো? আসাদের মা বলে, তুমি কি অ্যাঞ্জেল সিমিনকে বিয়ে করেছ? সে বলে, আমাকে কার কার সাথে বিয়ে করাবে আর তুমি? আমি শুধু মিস ফারুকিকে তার বাড়িতে পৌঁছে দিতে এসেছি। আর যদি কিছু জানতে চাও তাহলে বলে দিই, খাবার অনেক ভালো আর মৌসুমটাও ভালো। আসাদের এই কনভারসেশন ট্র্যাক করে দামিনী সব শোনে। এরপর আসাদ ফোন কেটে দেয়। এসব শুনে দামিনী তার বসকে ফোন করে বলে যে জেনারেল আর জোয়া দুজনেই সেখানে আছে, আপনার অর্ডারের অপেক্ষায় আছি। এদিকে জোয়ার বাবা তার মিউজিক বক্সটি ঠিক করছিল। জোয়ার বাবা তাকে তার বিয়ের সময় ডাকার জন্য সরি বলে। জোয়া বলে যে সে তো তাকে বাঁচিয়েছে। বখতিয়ার বলে, তোমার মনে হয়তো প্রশ্ন আছে যে যাকে আমরা এতগুলো বছর দূরে রেখেছি তাকে হঠাৎ করে কেন আমাদের মনে পড়ল। জোয়া তার বাবাকে জিজ্ঞেস করে, কেন, আর সে কেন তাদেরকে ছেড়ে দিয়েছিল। বখতিয়ার বলে যে সে নিরুপায় ছিল। এখান থেকে আমরা জানতে পারি যে এই মিউজিক বক্সটি সে জোয়াকে 15 ডিসেম্বর দিয়েছিল, যখন তার বয়স 6 বছর ছিল। তখন তাদের ডিভোর্সও হচ্ছিল, যেটা জোয়া জানত না। আর পরদিনই তাদের লন্ডন শিফট হওয়ার কথা ছিল। বখতিয়ার বলে, দায়িত্বের ত্যাগ করতে হয়, আর আমি আমার বংশের জন্য এই ত্যাগ স্বীকার করেছি। তুমি তো জানোই পাকিস্তান একজন পলিটিশিয়ানের জীবনের ঝুঁকি সব সময় থাকে। এজন্য আমি তোমাকে আমার থেকে দূরে রাখিনি, আমি তোমাকে নিরাপদে রেখেছি।
আমি সবাইকে নিরাপদে রাখতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তাই হাসান আজ আমাদের মাঝে নেই। হাসান ছিল জোয়ার বড় ভাই, যে একজন বড় আর্মি অফিসার ছিল। বখতিয়ার বলে, ঘৃণারও কোয়ালিটি আছে, যেটা মানুষের দুঃখকে ভুলিয়ে দেয়। আমি তোমাকে আর তোমার মাকে বোঝাতে চেয়েছিলাম যে আমি অনেক নির্দয়, যাতে তুমি আমাকে সহজে ভুলতে পারো। জোয়া বলে, আমি কিভাবে ভুলতাম তোমাকে? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। বখতিয়ার বলে, আমার হাতে সময় কম। আমি আসলে আমার জীবনের একদম শেষ পর্যায়ে আছি। তুমি আমাকে কথা দাও, যখন সময় আসবে তখন তুমি শুধু হ্যাঁ বলবে। জয়া বলল, কিসের জন্য? বুঝতে পারছি না। বখতিয়ার বলে, তুমি শুধু কথা দাও, তুমি হ্যাঁ বলবে। জয়া তখন তাকে কথা দেয়। বখতিয়ার বলে, তোমার সম্মতি আমাদের সবার জীবনে সুখ নিয়ে আসবে। এরপর বখতিয়ার তাকে বলে যে সে তার এই মিউজিক বক্সটি ঠিক করে দেবে। এরপর বখতিয়ারের একটা কল আসে, আর সে কলে অ্যাটেন্ড করে। এই সিন এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা দেখি জোয়াকে তাদের এক সার্ভেন্ট আসাদের শার্ট দুটো স্ত্রী করে এনে দেয়। জোয়া সেটা নিয়ে আসাদের রুমে যায়। আসাদ তার রুমে ছিল না। জোয়া তার রুম থেকে অদ্ভুতভাবে গোঙানোর সাউন্ড পায়। সে ভয় পেয়ে বাথরুমের দরজা খুলে ঢুকে পড়ে। দেখে আসাদ গোসল করছে আর কানে হেডফোন লাগিয়ে গান শুনছে, আর সাথে অদ্ভুতভাবে গাইছে। এটা দেখে জোয়া অবাক হয়ে যায়, হাসতে থাকে। আসাদ তখন জোয়াকে দেখে অবাক হয়ে যায়। সে দ্রুত টাওয়াল জড়িয়ে নেয়। জোয়া আসাদের বডির দিকে তাকিয়েছিল। আসাদ উঠে এসে তাকে বলে, এভাবে দেখা বন্ধ করবেন আপনি। আসাদ বলে, আপনি যান এখান থেকে। আমি জানি এটা আপনার বাড়ি, এর মানে এটা না যে আপনি যখন খুশি তখন চলে আসবেন। জোয়া বলে, আমি শার্ট ফেরত দিতে এসেছি। আসাদ বলে, ফেরত দিতে এসেছেন নাকি পরিয়ে দিতে এসেছেন? আমি আমার শার্ট নিজে পরে নেব, থ্যাংক ইউ। জোয়া তার শার্ট সেখানে রেখে চলে যাচ্ছিল। তখনই সাবানে পা পিছলে জোয়া পড়ে যেতে থাকে। আসাদ ধরতে গিয়ে সেও পিছলে জোয়ার উপরে পড়ে যায়। তখন তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। জোয়া তখন উঠতে যায়। তখন আসাদ জোয়াকে ধরে আরও তার দিকে টেনে নেয়। জোয়া আর আসাদ অনেক ক্লোজ ছিল। আসাদ জোয়ার দিকে তাকিয়ে স্মাইল করে আর তার মুখের সামনে থেকে চুল সরায়। এখানে বোঝা যায় আসাদ জোয়াকে পছন্দ করতে শুরু করেছে। এরপর জোয়া উঠে সেখান থেকে চলে যায়। জোয়ার উঠে যাওয়ার পরও আসাদ ওখানেই থাকে, আর জোয়াও দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়ে। জোয়া তার নিজের মনের ফিলিংসটা বুঝতে পারছিল না। তখন জোয়ার কাছে তার মায়ের কল আসে। তার মা জিজ্ঞেস করে যে সে পৌঁছেছে কিনা। জোয়ার মা বলে যে সেও মাত্রই লন্ডনে ফিরেছে। জোয়ার মা তাকে জিজ্ঞেস করে যে তার বাবা তার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করেছে কিনা। জোয়া চুপ করে থাকে। তার মা বুঝে যায় সবকিছু। জোয়াকে সে জিজ্ঞেস করে যে সে যে বিয়ে করবে করবে বলে আর ফিউচারে এই ব্যাপারে সে কি ভেবেছে, কোনো ফিউচারে কোনো কিছু দেখতে পাচ্ছে কিনা সে। জোয়া তার আসাদের ভাবনায় ডুবেছিল। সে তার মাকে বলে যে সে দেখতে পাচ্ছে, কিন্তু পরিষ্কার না, শুধু এক ঝলক। পরদিন সকালে আসাদকে তার কোচ ফোন করে। আসাদ বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। সে তাকে জিজ্ঞেস করে যে তার রাইফেল পৌঁছে গেছে কিনা। কোচ জানায় যে সেটা পৌঁছে গেছে। আসাদের উপর আশেপাশের সবার নজর ছিল। আসাদ কথা শেষ করে পেছনে ঘুরে বখতিয়ারকে দেখে। সে বলে, আমি বাইরের ভিউ দেখছিলাম। বখতিয়ার বলে, কিন্তু আমি আপনাকে দেখছিলাম। এমন কখনো হয় না যে কেউ বর্ডারের এই পার থেকে এসে আমাদের মাটিতে দাঁড়ায়। আজকের দিনটা তাহলে অনেক স্পেশাল। আসাদ বলে, নোট করে রাখা উচিত। শুনেছি ইন্ডিয়াতে সবচেয়ে ভালো স্পোর্টসম্যান আপনি। ইন্ডিয়ান মিডিয়া বলেছে। এমনি তো ইন্ডিয়ানদের বাড়িয়ে বলার অভ্যাস আছে, তাই আমরা সবকিছু চোখ বন্ধ করে বিশ্বাস করি না। বখতিয়ার আসাদের সাথে একটা শুটিংয়ের রাউন্ড করতে চায়। আসাদ বলে, আপনার সাথে? বখতিয়ার বলে, আমি একজন আর্মি ম্যান, আমি জানি টার্গেট মিস মানেই জীবন হারানো। তখন আসাদ বলে, তাহলে চলুন, নাকি কোনো পাকিস্তানের কাছে হারার ভয় আছে আপনার? আসাদ তখন রাজি হয়ে যায়। প্রথমে বখতিয়ার শুট করে, আসাদ তার শুটের প্রশংসা করে। এরপর আসাদ শুট করার জন্য বন্দুক তাক করে। তাদের চারপাশে আর্মিরা ঘেরাও করেছিল। জোয়াও সেখানে আসে। তখন বখতিয়ার ফোনে মেসেজ আসে। বখতিয়ার জোয়াকে বলে, হায়দার এসেছে, মনে হচ্ছে তোমাকে না দেখে তার শান্তি হবে না। এরপর সে আসাদকে শুনিয়ে বলে, কর্নেল হায়দারের সাথে আমাদের ফ্যামিলিগত সম্পর্ক আছে। হায়দারকে আমি পার্সোনালি মেন্টর করছি। ইসলামাবাদে এই গুজব আছে যে আমার পর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার হায়দার হবে। জোয়া আর হায়দারের বিয়ে আমার মনের ইচ্ছা। জোয়া এটা শুনে অবাক হয়ে যায়। সে ব্যাপারে কিছুই জানতো না। আসাদ বন্দুক সামনের দিকে তাক করেছিল। এ কথা শুনে আসাদ বন্দুক নামিয়ে তাকে কংগ্রাচুলেশন জানায়। তখন হায়দার গাড়ি থেকে নেমে সেখানে আসে আর বখতিয়ার আসাদকে বলে যে সে হার মেনে নিয়েছে নাকি। তখন আসাদ আবারও সামনের দিকে বন্দুক তাক করে সামনের দিকে গুলি চালায়। গুলিটি গিয়ে হায়দারের গায়ে লাগে। এরপর আসাদ বন্দুক নামিয়ে দেয়। এটা দেখে বখতিয়ার অবাক হয়ে যায়। সে আর জোয়া হায়দারের দিকে ছুটে যায়, আর এদিকে আসাদের দিকে সব গার্ড বন্দুক ধরে। বখতিয়ার চেক করে আর জোয়াকে জানায় যে হায়দার আর বেঁচে নেই। হায়দারের মৃত্যুতে জোয়া অনেক কষ্ট পায়। জোয়ার হায়দারের সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়তে থাকে। এখানে জানা যায় যে হায়দার জোয়ার চাচাতো ভাই। জোয়া আর হায়দার একে অপরকে পছন্দ করত। হায়দার জোয়ার সাথে লন্ডনে গিয়ে দেখা করত। জোয়া দেখে যে আসাদকে সবাই গান পয়েন্টে রেখেছে।
এটা দেখে সে আসাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, তাকে কেন সবাই গান পয়েন্ট করছে? তখন বখতিয়ার আসাদকে জিজ্ঞেস করে যে গুলি কোথা থেকে চলেছিল। তখন পেছন থেকে কিছু সেনা এসে বখতিয়ার সেনাদের উপর গুলি করতে থাকে। এখানে আমরা জানতে পারি যে আসাদ হায়দারকে গুলি করেনি, বরং অন্য ফোর্স এসে গুলি করেছে। এরপর এখানে গোলাগুলি শুরু হয়। আসাদ জোয়াকে নিয়ে ঘরের ভেতরে যায় আর বখতিয়ারকে তার সেনা প্রোটেকশন দিয়ে ভেতরে নিয়ে যায়। বখতিয়ার বাড়ির সবাইকে বাংকারের দিকে নিয়ে যেতে থাকে। তাদের পেছন পেছন ওই ফোর্সগুলো আসতে থাকে। বখতিয়ার সবাইকে বাংকারে পাঠিয়ে দেয়, কিন্তু নিজে যায় না। জোয়া তার বাবাকে খুঁজতে থাকে। তখন আসাদ তার বাবাকে আনতে যায়। জোয়া কাঁদলে আসাদ বলে যে সে তাকে ফিরিয়ে আনবে। জোয়া তাকে বলে যে সে ওয়েট করবে। এদিকে জোয়ার বাবা অনেক সিক হয়ে পড়ে। সে রুমে গিয়ে বলে, আমি করতে পেরেছি। এরপর সে গ্লাস থেকে পানি খায়। এরপর বলে, আমি আমার দেশের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরবানি দিয়েছি। তখন সেখানে আসাদ আসে। আসাদকে দেখে বখতিয়ার রেগে যায়। এদিকে জোয়া আর তার ফ্যামিলি বাংকারের সিক্রেট রুমে যায়। সেখানে জোয়া হায়দারের কথা মনে করে কাঁদতে থাকে। জুবি তখন তাকে সান্ত্বনা দেয়। জোয়ার ফুপু বলে যে তার ভাইয়ের জন্য তার চিন্তা হচ্ছে। জোয়া বলে, চিন্তা করো না, আমি তাকে ভরসা করি, আসাদ গেছে ওখানে। আসাদ বখতিয়ারকে জিজ্ঞেস করে যে সে কেন তাদের সাথে বাংকারে আসেনি। বখতিয়ার বলে, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, বিশেষ করে পাকিস্তানি সেনারা। তুমি এখানে কি করছো? আসাদ বলে, আপনার শরীর ঠিক লাগছে না। আসাদ তখন তাকে গ্লাসে পানি ভরে দেয়। বখতিয়ার পানিতে মুখ দিতে যায়, কিন্তু সে আসাদের হাত থেকে পানি খেতে চায় না। এরপর সে আরও সিক হয়ে যায়। বখতিয়ার বলে, আমি জানি একজন ইন্ডিয়ান সবসময় ধোকা দেয়। আসাদ বলে, না, সেটা সত্যি না। যারা তাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে তারা জবাব দেয়, যেমন আমি। এরপর আসাদ তাকে জিজ্ঞেস করে যে সেটা কোথায়। বখতিয়ার বলে, তুমি যেটা খুঁজছো সেটা কখনোই পাবে না। বখতিয়ার বলে, সে অনেক বছর পর এসেছে। সে একটা চাবির কথা বলতে চায়, কিন্তু সেটা বলার আগেই সে মারা যায়। বখতিয়ার মারা যাওয়ার পর আসাদ বলে, সরি জেনারেল, কিন্তু আমি যা চাই সেটা আমি খুঁজে নেব। এখানে এই ওয়েব সিরিজের সবচেয়ে বড় টুইস্ট রিফিল হয়। বখতিয়ারের মারা যাওয়ার পর আসাদ দামিনীকে কল করে। এখানে আমরা জানতে পারি যে আসাদ দামিনীর সাথে যুক্ত। ফোনে দামিনী তাকে বলে, আমি জানতাম তুমি পারবে। যেদিন আমার সাথে তোমার প্রথম দেখা হয়েছিল সেদিনই বুঝতে পেরেছি। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখি দামিনী ভুল শুটিং প্র্যাকটিস করছে, কিন্তু সঠিক জায়গায় লাগাতে পারছে না। আসাদ তখন সেখানে এসে তাকে রিল্যাক্স হয়ে শ্যুট করার উপদেশ দেয়। দামিনী তখন সঠিক জায়গায় চালাতে সফল হয়। দামিনী বলে, ইন্ডিয়ার 4th বেস্ট শুটারের থেকে শুটিং টিপস পাচ্ছি, আমি অনেক লাকি। আসাদ বলে, যদি আমি 4th বেস্ট হই তাহলে টপ 3 কারা? দামিনী বলে, শের রানা, রোহান ভাসে আর ভারুণ মেহতা। আসাদ বলে, তাদের মধ্যে কেউই ইন্ডিয়ার জন্য মেডেল পায়নি। দামিনী বলে, শের রানা মারা গেছে, রোহান ভাসে ইনজুরির কারণে রিটায়ার্ড আর ভারুণ নিরুদ্দেশ। তারা মেডেলের জন্য নয়, দেশের জন্য শুটিং করেছিল। তখন ভিয়েনাতে তুমি মেডেল জিতেছিলে, আর সবার নজর তোমার দিকে ছিল, আর তোমার নজর ছিল পতাকার দিকে। আসাদ বলে, আপনি তাহলে আমার ক্যারিয়ার ট্র্যাক করেছেন। দামিনী বলে, সে পুরো লাইফ ট্র্যাক করেছে, সে তার ব্যাপারে সব জানে। দামিনী তখন আসাদকে একটি মিশন দেয়, যেটা শুধু সে আর আসাদই জানবে, যেটা তার দেশের জন্য ভালো। আসাদ দামিনীকে জিজ্ঞেস করে যে সে কে। দামিনী বলে, সে শের রানা, ভারুণ মেহতা আর রোহান ভাসেকে সেই রিক্রুটেড ট্রেন করিয়েছে। সে ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর চিফ দামিনী সুদ। দামিনী তাকে বলে, আমি তোমাকে একটি মিশনের জন্য রিক্রুয়েট করতে চাই। এই মিশনে বিপদ আছে, কিন্তু জানি তুমি এটা পারবে। আসাদ, তোমার দেশের তোমাকে প্রয়োজন। আসাদ তখন এই মিশনটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দামিনী আসাদকে ট্রেন করে সমস্ত ঝুঁকির জন্য রেডি করে। সে শেখায় কিভাবে বন্দুকের গুলি এড়িয়ে চলতে হয়। ট্রেনিং শেষে তাকে বলে যে তার টার্গেট হলো জোয়া ফারুকি। গত 2 বছর ধরে আমরা আমাদের এক অফিসার জোয়ার লাইফে প্ল্যান্ট করেছি। সে হলো তার জোয়া ফারুকের কাছে পৌঁছানোর টিকিট। এখানে আমরা দেখি যে ওই অফিসার হলো জোয়ার ফ্রেন্ড সানা, যে জোয়ার সাথে ফ্রেন্ডশিপ করে তার ব্যাপারে সমস্ত ইনফরমেশন আসাদকে দিত। এমনকি সানা জোয়ার বিয়ের দিন তার গায়ে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়ে সেখান থেকে পালানোর জন্য ব্রেন ওয়াশ করেছিল। জোয়ার সেখান থেকে বের হওয়ার সাথে সাথে সানা আসাদকে কল করে জোয়ার বের হওয়ার খবর দিয়েছিল। এখানে আমরা জানতে পারি সেদিন আসাদ শুটিং কম্পিটিশন থেকে আসমাকে দেখে বেরিয়ে আসেনি, বরং সানা তাকে জোয়ার ব্যাপারে ইনফরমেশন দেওয়ার কারণেই সে বেরিয়েছিল। আসাদ সব প্ল্যান অনুযায়ী জোয়াকে পিক করে, আর সে তাকে প্ল্যান অনুযায়ী তার জালে ফাঁসিয়ে পেছন পেছন আসতে বাধ্য করে। এই মিশনের কারণে আসাদ জোয়াকে কখনোই একা ছাড়ছিল না, সব জায়গায় তার সাথেই ছিল। কারণ দামিনী তাকে বলেছিল যে সে যতক্ষণ না জেনারেল বখতিয়ারের বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছে ততক্ষণ যেন জোয়ার সাথেই থাকে। দামিনী আসাদকে একটি চশমা দিয়েছিল, যেটাতে জোয়ার বাড়ির সম্পূর্ণ নকশা ছিল। সে আসাদকে এই হাউস ভালোভাবে স্টাডি করে নিতে বলেছিল। দামিনী তাকে বলেছিল যে হায়দার আর জোয়া ফারুকি 2 বছর ধরে পিওকে একটা সিক্রেট নিউক্লিয়ার লাউঞ্জ সাইট বানাচ্ছে, আমাদেরকে এটা নিউট্রালাইজ করতে হবে।
তোমার সমস্ত কলস ইন্টারসেপ্টেড করা হবে তোমার পজিশন আর সেটআপ সম্পর্কে জানার জন্য। তুমি যদি তার বাড়িতে পৌঁছাও তখন তুমি যার সাথে কথা বলার সময় আমাদের কোডিং মেসেজ দিয়ে দিবে, আর এতে প্ল্যানের সেকেন্ড পার্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। আসাদ জিজ্ঞেস করেছিল কি কোডিং মেসেজ দেবে। দামিনী তাকে বলেছিল যে সে যেন কলে বলে যে মৌসুম সোনালি। এখানে আমাদের দেখানো হয় আসাদ জোয়ার বাড়িতে ঢোকার পর যখন সেদিন তার মায়ের সাথে কথা বলছিল তখন সে বলেছিল যে খাবার অনেক ভালো আর মৌসুম সোনালি, যেটা ছিল কোডিং মেসেজ। যেটা পাওয়ার পরই আমরা দামিনীকে তার বসকে কল করতে দেখি। এখানে আমরা জানতে পারি যে ওই কোডিং মেসেজ পাওয়ার পর দামিনী তার বসের সাথে কথা বলে ওই গোলাগুলির সিচুয়েশন ক্রিয়েট করে হায়দারকে মেরে ফেলে। দামিনী আসাদকে বলেছিল যে লাস্ট মুভটা তোমার হবে, সেটা হলো বখতিয়ারের মৃত্যু। এই মিশন কমপ্লিট হলে সে যেন তাকে ফোন করে জানিয়ে দেয়। এখানে আমরা দেখি আসাদ বখতিয়ারকে পানি দেওয়ার সময় সেখানে ওষুধ মিশিয়ে দিয়েছিল। এরপর প্ল্যান অনুযায়ী বখতিয়ার মারা গেলে আসাদ দামিনীকে কল করে। আসাদ দামিনীকে নেক্সট প্ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করে। দামিনী বলে জেনারেল বখতিয়ার মারা গেছে, সেকেন্ড কমান্ডার হায়দারও মারা গেছে। জেনারেলের কাছে যে নিউক্লিয়ার কোড আছে তুমি সেটার অনেক কাছে, সেটা খুঁজে বের করে নিয়ে সেখান থেকে বের হয়ে এসো। পেছনে ঘুরে দেখার আর কোনো প্রয়োজন নেই। তখন আসাদের মনে পড়ে যে জোয়া তাকে বলেছিল যে সে তার জন্য ওয়েট করবে। আসাদের নিউক্লিয়ার কোডের ব্যাপারেই বখতিয়ারকে জিজ্ঞেস করেছিল, কিন্তু বখতিয়ার আসাদের উদ্দেশ্য ভালোভাবেই জানত, তাই বলেনি, যার কারণে দামিনী তাকে সেটা খোঁজার অর্ডার দেয়। আসাদ ওইটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দামিনীর ফোর্স সব চলে গেলে জোয়া আর তার ফ্যামিলির সবাই সেখানে আসে। জোয়া তার বাবাকে পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। জোয়ার ভাই চেক করে দেখে যে সে মারা গেছে। তখন জোয়া কাঁদতে থাকে। জোয়ার ফুপু আসাদকে সন্দেহ করে। সে জিজ্ঞেস করে সে তো তাকে বাঁচাতে এসেছিল, তাহলে এসব কি হলো, কি করেছেন আপনি তার সাথে? আসাদ চুপ করে থাকে। এরপর জুবি জানায় যে বখতিয়ার হার্ট অ্যাটাক করেছে। বখতিয়ারের হার্টের সমস্যা ছিল। ডক্টর তাকে এনজিওপ্লাস্টি করতে বলেছিল, কিন্তু সে বলেছিল জোয়া ফিরলে অপারেশন করাবে। জোয়ার ফুপু সেখানে ভাঙা গ্লাস পড়ে থাকতে দেখে কিছু ডাউট করে। সেটা দেখে সে বলে সে হার্ট অ্যাটাক করেছে নাকি তার অন্য কিছু হয়েছিল, সে অ্যাটপসি করাতে চায়। জুবি ওইতে রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি জোয়া তাদের আস্থা বলে একটা ঘোড়াকে আদর করতে করতে ছোটবেলার কথা মনে করে কাঁদছে, যেখানে সে তার বাবার সাথে ঘোড়ায় আসতো। তখন সেখানে আসাদ আসে। জোয়া আর তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আসাদ তখন তাকে সান্ত্বনা দেয়। জোয়া তাকে কিছু জিজ্ঞেস করে যে সে তার সাথে ছিল, সে সময় সে তাকে তার ব্যাপারে কিছু বলেছিল কিনা। আসাদ তাকে কিছুই বলে না। তখন এক লোক এসে জোয়াকে বলে যে তার ফুপু ডেকেছে। জোয়া ভেতরে চলে যায়। পরদিন জেনারেলের ফিউনারেল। জোয়া, জুবি আর তার ফুপু ছিল। আসাদ জোয়ার বাড়িতেই ছিল। জুবি আনিকার ব্যাপারে জিজ্ঞেস করলে তার ফুপি বলে যে সে তাকে গাড়িতে বসতে বলেছে, কারণ সে চায় না সে সবার সামনে আসুক। জোয়ার এই বিষয়টা ভালো লাগে না। জেনারেলের এই মৃত্যুর নিউজটি টিভিতে দেখানো হচ্ছিল। এদিকে আমরা দেখি আসাদ জেনারেলের বাড়িতে একা। জেনারেলের মৃত্যুর কারণে সরকার থেকে গার্ড পাঠানো হয়েছিল তার বাড়ি পাহারা দিতে, তাই তার পুরো বাড়ি এবং প্রতিটি রুমে সেনারা গার্ড দিচ্ছে, যাতে বাইরের কেউ ঢুকতে না পারে। তখন আসাদের ফোনে দামিনী কল করে তাকে ওই নিউক্লিয়ার কোডটি খোঁজার অর্ডার দেয়। আসাদ বলে এটা সঠিক সময় না। দামিনী বলে আমাদের রিসার্চ ওর ফাইন্ডিংস অনুযায়ী কোড জেনারেলের সিক্রেট ওয়ার্ডে আছে, ওই রুমটা কোথায়, দ্রুত কোডটি খোঁজো, তোমার হাতে মাত্র 15 মিনিট, ভালো করে চেক করে দেখো গার্ডরা এখনও আছে কিনা। আসাদ বলে পাকিস্তানি জেনারেলের মৃত্যু হয়েছে, তার বাড়ির সব জায়গায় কোনো না কোনো গার্ড আছে। দামিনী তখন তাকে আবারও চেক করতে বলে যে গার্ড সত্যি আছে কিনা। আসাদ চেক করে দেখে ঘরের সব গার্ডরা গাড়ি নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। আসাদ দামিনীকে জিজ্ঞেস করে যে সে এটা কীভাবে করলো। দামিনী তাকে কোনো আনসার না দিয়ে তাকে 15 মিনিটে কাজ শেষ করতে বলে। এখন পুরো বাড়িতে আসাদ একা। আসাদ তার ঘড়িতে টাইম সেট করে কোড খুঁজতে শুরু করে। এদিকে জোয়া আর তার ফ্যামিলি বাড়ি ফিরছিল। তাকে মিডিয়ার লোকেরা ভিডিও করছিল। সেই ভিডিও নাজমা আর রেইস দেখে। নাজমা রেইসকে বলে তার বাড়িতেই আসাদ আছে। রেইস বলে জেনারেলের বাড়িতে হামলা হয়েছে, কে করেছে কেউ জানে না, আর ওই দিনই জেনারেলের মৃত্যু হয়েছে। তখন সেখানে আসাদের মা এসে নাজমাকে আসাদের ফ্লাইটের খোঁজ নিতে বলে। তাকে দেখে নাজমা তার ল্যাপটপ বন্ধ করে ফেলে। আসাদের মা সোশ্যাল মিডিয়া থেকে দূরে, তাই এসব কিছুই জানে না। এদিকে আসাদ জেনারেলের রুমের সব জায়গায় কোড খোঁজে, কিন্তু কোথাও পায় না। তখন তার মনে পড়ে যে দামিনী তাকে বলেছিল যে সবার আগে সেফের লোকেশনে খুঁজতে হবে, যেমন দেওয়ালের পেছনে মাটির নিচে অল সারফেসে চেক করতে হবে, সাউন্ড ফলো করো, সিগন্যাল পেয়ে যাবে। দামিনী তাকে একটা গ্লাভস দিয়েছিল যেটা আলাদা কোনো জিনিসের অস্তিত্বের সিগন্যাল দিবে। আসাদ সেটা হাতে পরে দেওয়াল দিয়ে চেক করে, গ্লাভস সাউন্ড করতে থাকে। সে সেটা ফলো করে পুরো দেওয়াল চেক করে, কিন্তু দেওয়ালে লাগানো এক আয়নার সামনে হাত দেওয়ার সাথে সাথে সেই জায়গায় তার হ্যান্ড গ্লাভসটা অদ্ভুত সাউন্ড করে। তখন সে বুঝে যায় যে এখানেই কিছু একটা আছে।
সে তখন ওই আয়নাটি টেনে খোলার চেষ্টা করে, কিন্তু খোলে না। তখন সে পাশের টেবিলে রাখা জিনিসগুলো হাত দিয়ে টাচ করে। সেখানে রাখা একটি গোলক হাত দিয়ে কাত করার সাথে সাথে ওই আয়নাটি খুলে একটি সিক্রেট রুম বের হয়, আর সেটাই ছিল ওই সিক্রেট রুমের দরজা। আসাদ ওই দরজাটি খুলে ভেতরে ঢুকে খোঁজাখুঁজি করতে থাকে। এদিকে জোয়ারা সবাই বাড়িতে ফিরে আসে। ফুপু এলে লোককে আসাদ কোথায় তা চেক করতে বলে। ফুপু বলে যে প্রেসিডেন্ট এসে 2 মিনিটও দাঁড়ায়নি, অথচ যে কোনো অন্যায় চাপা দেওয়ার জন্য দ্রুত কাজ করে। আমার মনে হচ্ছে এসব ইচ্ছে করেই করা হয়েছে। জুবি বলে পিএম সরাসরি আর্মিদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে দেয়, আর এখনও হায়দারের মৃত্যুতে কোনো তদন্ত শুরু হয়নি। ফুপু বলে হায়দারের মৃত্যু হয়েছে, কিন্তু হাসানের মৃত্যু হয়েছে 2 বছর হলো। তখন জয়া হাসানের ফটোর দিকে তাকায়। আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে নিউজে দেখায় কর্নেল হাসানকে আননোন টেরোরিস্ট বাহিনী ধরে নিয়ে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। তবে যে তাকে গুলি করে তার মুখ এখনও দেখানো হয় না। আজ 2 বছর পরও যেটার বিচার হয়নি। এর কারণেই তার ফুপু রেগে প্রাইম মিনিস্টার আর তার আর্মিদেরকে গালি দিচ্ছিল। ফুপু বলে যে গত বছর যখন জেনারেলের উপর অ্যাটাক হয়েছিল তার পেছনে কারা ছিল এটা এখনও জানে না। সে বলে যে ভাইয়ের শত্রু এই পারেও আছে, ওই পারেও আছে। জয়া এসব শুনে ভেতরে চলে আসে। সে তার রুমে যেতে যেতে মনে করে যে তার বাবা তাকে বলেছিল যে একজন পলিটিশিয়ানের জীবনের ঝুঁকি সবসময় থাকে, সে সবাইকে নিরাপদে রাখতে চেয়েছে, কিন্তু পারেনি। জয়ার মনে পড়ে যে তার বাবা তাকে কথা দিয়েছিল যে সে ওই মিউজিক বক্সটা তাকে ঠিক করে দেবে। এদিকে আসাদ সিক্রেট রুমের ভেতরে গিয়ে সেখানে জোয়ার মিউজিক বক্সটি দেখতে পায়। সে হাতে নিয়ে খুলে দেখে। জোয়া আসাদের রুমে গিয়ে দেখে সেখানে আসাদ নেই। আসাদ ওই মিউজিক বক্সটি নিয়ে সিক্রেট রুম থেকে বের হয়ে দরজা লাগাতে থাকে। তখন একজন সেনা তাকে দেখে। সে বুঝে যায় যে আসাদই তাদের শত্রু। সে আসাদের দিকে বন্দুক ধরে। আসাদ তখন তাকে লাথি দিয়ে ফেলে দেয়। এদিকে আসাদের বাবা তার মাকে জানিয়ে দেয় যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের বাড়িতে হামলা হয়েছে। আসাদের মা তখন চুপ হয়ে যায়। আসাদের বাড়িতে মিডিয়ার লোকেরা এসে জিজ্ঞেস করছিল যে আসাদ পাকিস্তানে কি করছে। এরপর আমরা দেখি আসাদ ওই সেনার সাথে ফাইট করছে। এক পর্যায়ে সেনা আসাদকে গান পয়েন্ট দিয়ে দেয়। সে তাকে গুলি করতে যাচ্ছিল, তখনই সানা এসে পেছন থেকে তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে জোয়াদ ছুটে সেদিকে যায়। আসাদ তাকে বলে এটা কি করলে তুমি? সানা বলে যখন কেউ কারো প্রাণ বাঁচায় তখন তাকে থ্যাঙ্কস বলা উচিত। আসাদ তাকে থ্যাঙ্কস জানায়। আসাদ কিছুটা ভয় পেয়েছিল। আসাদ ওই সেনার লাশ নিয়ে ওই সিক্রেট রুমে লুকিয়ে ফেলে, আর সানা মেঝেতে পড়ে থাকা রক্ত টিস্যু দিয়ে পরিষ্কার করে। সেখানে তখন জোয়া চলে আসে। জোয়া সানাকে দেখে অবাক হয়ে যায়। সানা ওই রক্তের দাগ আড়াল করে রাখছিল যাতে জোয়া সেটা না দেখে। জোয়া এসে সানাকে জড়িয়ে ধরে, জিজ্ঞেস করে যে কখন এসেছে। সানা বলে এখনই এসেছে। তখন সেখানে ফুপু আর জুবিও চলে আসে। ফুপু আসাদকে সেখানে দেখে বলে আমরা যখনই ঘরে আসি তখনই এখানে আসাদকে দেখি। জোয়া বলে হ্যাঁ, আমি জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম যে আপনারা দুজনেই বাবার ঘরে কি করছেন। আসাদ বলে আমি কিছু পড়ে যাওয়ার সাউন্ড পেয়েছি। সানা তখন সবকিছু সামলে নিয়ে বলে যে সেটা সেই ফেলেছিল, তার হাত থেকে জিনিসটি পড়ে গিয়েছিল। ফুপু সানাকে জিজ্ঞেস করে যে সেই রুমে কেন। আসাদ বলে সে জেনারেলের রুমে তাকে শেষ সালাম দিতে এসেছিল। সানা বলে আমি এখান থেকে চলেই যাচ্ছিলাম। তখনই তার কথা শেষ হওয়ার আগেই আসাদ বলে যে সে আমাকে দেখতে পায়। এরপর আমরা দুজন কথা বলতে থাকি। জোয়া তাকে জিজ্ঞেস করে যে আপনারা কি একে অপরকে চেনেন? আসাদ বলে যে বেলগ্রেড এয়ারপোর্টে আমাদের প্রথম দেখা হয়েছিল, আর সে আমাকে আপনার মিউজিক বক্সটি দিয়ে সেটা আপনাকে দিতে বলেছিল। সানা বলে যে এখন তাদের সেকেন্ড টাইম দেখা হলো, আর আসাদ তাকে বলেছিল যে সে তার বাবার মারা যাওয়ার সময় তার সাথেই ছিল। জোয়া তখন আসাদকে বলে যে আমাদের গত রাতের কথা সম্পূর্ণ হয়নি, আপনি আমাকে বলেননি যে বাবা শেষ সময়ে কি বলেছিল। জোয়ার ফুপু সানার দিকে এগিয়ে যায়, আর সানাও এই রক্তের দাগ আড়াল করে। সানা আর আসাদ একে অপরের দিকে তাকিয়েছিল। ফুপু এই রক্তের দাগ দেখে ফেলতে যাচ্ছিল। তখনই আসাদ সানার দিকে তাকিয়ে বুদ্ধি করে জোয়াকে তার মিউজিক বক্সটা দিয়ে বলে যে সে তার জন্য এটা রেখে গেছে, আর তাকে আর জোয়াকে বিয়ে করে নিতে বলেছে। এটা শুনে জোয়া অনেক অবাক হয়ে যায়, আর এটা শোনার সাথে সাথে ফুপুও অবাক হয়ে ঘুরে আসাদের দিকে তাকায়, যার ফলে সে আর ওই রক্তের দাগ দেখে না। এরপর তারা সবাই যার যার রুমে চলে গেলে সানা এই বিষয়টি সলভ করে ফেলে। এর পরের সিনে আমরা দেখি সানা আর আসাদ বাইরে দাঁড়িয়ে ওই সেনার বডি সারানোর ব্যাপারে কথা বলছে। সানা মজা করে বলে যে সে কিভাবে বলে দিল তাদের বিয়ে করা উচিত। আসাদ বলে ওই সময় যা মাথায় এসেছে তাই বলেছি। সানা তখন মজা করে বলে মাথায় এসেছে নাকি মনে এসেছে। আসাদ সানাকে বাধা দেয়। এদিকে জোয়া তার মায়ের সাথে কথা বলে। জোয়া তাকে বলে যে সে হয়তো এই খবর পেয়ে ভেতরে ভেতরে অনেক ভেঙে পড়েছে। তার মা বলে যে সে তাকে ছাড়া থাকতে শিখে গেছে অনেক আগেই, কিন্তু জোয়া তাকে মিস করছিল। সে শেষবারের মতো তার সাথে দেখা করতে পেরেছে, এতেই সে অনেক প্রশ্নের উত্তর পেয়েছে। জোয়া বলে যে আরও অনেক প্রশ্ন বেড়ে গেছে। জোয়া তাকে জানায় যে তার বাবার শেষ ইচ্ছে হলো সে যেন আসাদকে বিয়ে করে।
এটা শুনে তার মা অবাক হয়ে বলে, তুমি একজন ইন্ডিয়ানকে বিয়ে করো, এটা তোমার বাবার শেষ ইচ্ছা? এরপর আমরা দেখি আসাদ আর সানা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। জোয়ার আসার শব্দ পেয়ে সানা সামনের একটি আলমারির পেছনে লুকায়। তখন জোয়ার সেখানে এসে আসাদকে বলে, এত বড় কথা আপনি সবার সামনে বলে দিয়েছেন, আমার সাথেও তো আগে ডিসকাস করতে পারতেন। আসাদ বলে, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। জোয়া রাগ করতে থাকে। আসাদ তখন তাকে ধরে ওই আলমারির কাছে নিয়ে যায় যেটার পেছনে সানা লুকিয়েছিল। সে তাকে ধরে বলে যে, আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? জোয়া বলে, হ্যাঁ, কিন্তু পরে বলে, না, আমি এসব ভাবছি না। আসাদ বলে, আপনার বাবা আমাকে হেট করে কারণ আমি ইন্ডিয়ান। আসাদ আর জোয়া অনেক কাছাকাছি আসে। সানা এসব আলমারির পেছন থেকে দেখে আর আসাদের সাথে মজা নেয়। জোয়া যাতে সানাকে দেখে না ফেলে তাই সে তার আরও কাছে গিয়ে বলে, হয়তো আপনার বাবা বুঝতে পেরেছিলেন যে আমরা কতটা ক্লোজ। সে যা বলেছে মন থেকে বলেছে। জোয়া বলে, আর আপনার মন কি চায় মিস্টার খান? পাশ থেকে সানা ইশারায় আসাদকে তাকে প্রপোজ করতে বলে। আসাদ জোয়াকে বলে, আপনি যদি রাজি থাকেন আমি ওকে। জোয়া তাকে ধাক্কা দিয়ে সামনের দিকে সরিয়ে রাগ করে বলে, আপনি ওকে? আসাদ বলে, আমি জানি আপনি হয়তো ভাবছেন যে আমরা দুজন কত আলাদা, মানে অনেক ম্যাসি, আর আমি একদম গোছানো, তাই সব ব্যালেন্স হয়ে যাবে। আমার কথা বলতে ভালো লাগে না, কিন্তু আপনার চুপচাপ থাকতে ভালো লাগে না। আমার মা আর বোনও আপনার মতো অনেক কথা বলে, তবু তাদের সাথে আমি ম্যানেজ করে নিয়েছি, আপনার সাথেও হয়ে যাবে। জোয়া বলে, এটা তো দুনিয়ার সবচেয়ে খারাপ প্রপোজাল। যদি আমি আপনার ব্যাপারে ভাবতাম তাহলে আপনাকে না করে দিতাম, আমি আমার জবাব পেয়েছি। এটা বলে রাগ করে জোয়া সেখান থেকে চলে যায়। সানা তখন বেরিয়ে এসে আসাদকে খোঁচা দিয়ে বলে, আমি কিন্তু রাজি। এরপর আমরা নাজমা আর রেইসকে দেখতে পাই, তারা ল্যাপটপে কাজ করছে। নাজমা বলে, আমি তোমাকে বলেছিলাম না যে জোয়া ফারুকি আসাদ ভাইয়ের ল্যাপটপ ইউজ করেছে, তাই অ্যাঞ্জেল সিমিন নামের ইমেল অ্যাকাউন্ট আছে। আমি তার আইডিটা হ্যাক করে জানতে পেরেছি যে জোয়া ফারুকের অ্যাকাউন্ট অনেক আগেই ক্লোন হয়েছে। তার সমস্ত ইমেল, সমস্ত অ্যাক্টিভিটি, সমস্ত মোমেন্ট, লোকেশন সব কিছুর কপি বানিয়ে কেউ তার সাথে স্পাই করছে। রেইস বলে, কিন্তু এটা কে? নাজমা বলে, আমি তার ভিআইপি অ্যাড্রেস ট্রেস করে জানতে পেরেছি। নাজমা ল্যাপটপে দেখায় যে কে এই কাজ করেছে। এদিকে দেখা যায় ফুপি ঘুমিয়ে পড়লে আসাদ আর সানা মিলে ওই ডেড বডিটা গুম করার প্ল্যান করে। সাদা জুবি আর আনিকা একই রুমে বসেছিল। জুবি তাদের কাছে আসাদের নামে নিন্দা করে। আসাদ কেমন যেন সব কিছু তাদের কাছে এক্সপ্লেইন করছিল। এসব শুনে জুবি আর আনিকা মুচকি হাসে। এদিকে আসাদ আর সানা ডেড বডিটা বাইরে নিয়ে যাচ্ছিল। সামনে একজন গার্ড এলে আসাদ তাকে আঘাত করে সেন্সলেস করে ফেলে। সে এখন জয়ার রুমে সামনে যায় আর তখন শুনতে পায় জয়া জুবিকে বলছে, যদি আমাদের ফিলিংস সেম না হয় তাহলে আমি জানি না সে আমার ব্যাপারে কী ভাবে। এখানে সে কিছুই বলে না। আসাদ তখন এসব শুনে তার দরজার পাশে লুকিয়ে থাকে। তখন সানা এসে তার পাশে দাঁড়িয়ে মজা করে বলে, ভালোবাসার দুর্বল হওয়ার চেয়ে লাশ গায়েব করাটা বেশি ইম্পর্টেন্ট। আসাদ তাকে লাশ নিয়ে যেতে বলে। সানা বলে, এটা কোথায় নিয়ে যাব যদি কেউ দেখে ফেলে? আসাদ যেহেতু চশমা পরে আর এই বাড়ির সব নকশা মুখস্থ করে, তাই সে বুদ্ধিতে লাশটা সবার চোখের আড়াল থেকে বাইরে নিয়ে যেতে থাকে। কিন্তু তখনই দরজা খুলে জোয়া আসে। শব্দ পেয়ে সানা আর আসাদ লাশটা একটা ফাঁকা রুমে নিয়ে যায়। আসাদ তখন এই বিষয়টা ম্যানেজ করার জন্য সানাকে সেখানে রেখে বাইরে যায়। তখন প্লেনে আসাদের পড়া রোমান্টিক লাইনগুলোর কথা জোয়ার মনে পড়ে, যেগুলো সে নিজে লিখেছিল। সে জোয়াকে মেসেজ দিয়ে বাইরে যাকে। বাইরে লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল। জোয়া ধীরে ধীরে বাইরে এসে সেসব দেখে অবাক হয়ে যায়। আর তার তখন প্লেনে আসাদের পড়া রোমান্টিক লাইনগুলোর কথা মনে পড়ে, যেটা সে নিজে লিখেছিল। জায়গাটা সেভাবেই সাজানো ছিল যেভাবে জোয়া তার বইয়ে লিখেছে। তখন আসাদ সেখানে এসে জোয়াকে কাছে টেনে নিয়ে বলে, আমি আপনাকে মিথ্যে বলেছিলাম, আপনি ম্যাসি নন, অনেক বেশি ম্যাসি। আমি আপনার সাউন্ড প্রতিদিন শুনতে চাই। আসাদ জোয়াকে রোমান্টিকভাবে বিয়ের জন্য প্রপোজ করে। এরপর সে তাকে কিস করে। জোয়া এতে অবাক হয়ে যায়। আসাদ বলে, আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর সে বাইরে থেকে সানাকে সিগন্যাল দিলে সানা ওই লাশ নিয়ে সিঁড়ি দিয়ে নামে। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তার হাত থেকে লাশটি ছুটে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, যার ফলে একটা সাউন্ড হয়। সানা ভয় পেয়ে যায়। এদিকে আমরা দেখি নাজমা একা বসে রেইসের জন্য ওয়েট করছে। এখানে আমরা জানতে পারি যে রেইস একজন পাকিস্তানি এজেন্ট। সে আসাদের বাড়িতে থেকে সব ইনফরমেশন কালেক্ট করে পাকিস্তানের কোনো উচ্চপদস্থ অফিসারকে দেয়। এখানে আমরা দেখি যে কোনো একজনকে সে ফোন করে সানার ব্যাপারে সমস্ত ইনফরমেশন দিয়ে দেয়। নাজমা তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। সে জেনে যায় যে সে একজন পাকিস্তানি এজেন্ট। এটা জানতে পেরে সে রাগ করে চলে যায়। রেইস তার পেছন পেছন যেতে থাকে। এদিকে ওই লাশটিকে বাড়ির সবাই পায়। লাশটি ইনভেস্টিগেশন করে জানানো হয় যে এর মৃত্যু 17 থেকে 18 ঘন্টা আগে হয়েছে। এটা শুনে ফুপু বলে, এতক্ষণ ধরে আমাদের বাড়িতে একটা লাশ পড়ে আছে আর সেটা কেউ জানে না। মনে হয় রাতের আধারে কেউ এই লাশ গায়েব করার চেষ্টা করেছে।
আসাদ আর সানা সেখানেই ফুপুর সামনে ছিল। তখন জোয়া বলে, কিন্তু কে করেছে? ফুপু আসাদের দিকে তাকিয়ে বলে, যে ব্যক্তি আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে আমার সামনেই দাঁড়ানো। তখন সে একজন পুলিশকে ইশারা দিয়ে তাকে ধরতে বলে। পুলিশ আসাদের দিকে এগিয়ে আসে। আসাদ তখন কিছুটা ভয় পেয়ে যায়। ওই পুলিশ আসাদকে পাস করে সানার কাছে গিয়ে বলে, আমরা আপনাকে কাস্টডিতে নিচ্ছি। এটা শুনে জোয়া রিয়েক্ট করে। সে বলে, সে আমার ফ্রেন্ড, তার সাথে অনেক বছরের সম্পর্ক। তার ফুপু তাকে বলে যে তোমার সাথে সে প্রতারণা করেছে। পুলিশ বলে, আমাদের কাছে কনফার্ম রেকর্ড আছে যে সে ইন্ডিয়ানদের জন্য স্পাই করে। আমাদের মনে হয় এখানে যে হামলা হয়েছিল তার পেছনেও তার হাত আছে। জোয়া এসব বিশ্বাস করতে চায় না। পুলিশ বলে, এর সাথে আরও কেউ যুক্ত থাকলে আমরা দ্রুতই সেটা জানতে পারবো। পুলিশ সানাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সানার ধরা পড়ে যাওয়াটা আসাদ মানতে পারে না, কিন্তু সানা যাওয়ার সময় আসাদের হাতে টাচ করে তাকে ইশারায় শান্ত থাকতে বলে। আসাদের তখন মনে পড়ে দামিনী তাকে বলেছিল যে মিশনের মাঝে যদি আমাদের কোনো এজেন্ট এক্সপোজ হয়ে যায় তাহলে তোমাকে কন্টিনিউ করতে হবে। মনে রেখো, তুমি যা করছো সব দেশের জন্য। জোয়া তখন আসাদের দিকে তাকায়। এরপর আমরা দেখি দামিনী আসাদকে কল করে বলে, এটাই আমাদের শেষ কল। তারা যেহেতু সানার কাছে পৌঁছে গেছে, তারা তোমার কাছেও নিশ্চয়ই পৌঁছাবে। তোমার কাছে শুধু আজকের রাত আছে। আমার ইনস্ট্রাকশন কেয়ারফুলি শোনো। এরপর রাতে জোয়া মন খারাপ করে বসেছিল, কারণ সে সানাকে অনেক মিস করছে। ফুপু বলে, তারই ভুল হয়েছে, না জেনে কারো উপর বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল। ফুপু আনিকাকে দেখিয়ে বলে, জুবিকে দেখো, কোথা থেকে একজন বিদেশিনীকে তুলে নিয়ে এসেছে। আর তুমিও লন্ডন থেকে ভাবো যে তুমি অনেক বড় একজন গ্লোবাল সিটিজেন হয়ে গেছো। আমরা সবাই আলাদা, আমরা কখনোই এক হতে পারবো না। তার ফুপু বাইরের দেশের মানুষকে একদম পছন্দ করে না, আর তাদের বিশ্বাসও করে না। সে আসাদের ব্যাপারে কিছু বললে জোয়া রেগে গিয়ে তাকে থামিয়ে দেয় আর বলে, সে যেদিন এসেছে সেদিন থেকে সে তাকে বলেছে যে কারো উপর বিশ্বাস করা উচিত না। সে কোনো মানুষের দেশ আর গায়ের রঙের মধ্যে ভেদাভেদের দেয়াল তৈরি করে দিতে পারবে না। সবসময় সে কেন আনিকাকে কথা শোনায়, তার প্রবলেম কি? জোয়া বলে, তারা দুজন একে অপরকে ভালোবাসতো তাই বিয়ে করেছে, এতে তোমার কি সমস্যা? ফুপু তখন তাকে আসাদের ব্যাপারে বললে জোয়া বলে, আপনাকে সানা ধোকা দিয়েছে ফুপু, আর সে একজন পাকিস্তানি প্রতারণা করেছে, সেটা আপনার চোখে পড়েনি। আর আসাদ আমার প্রাণ বাঁচিয়েছে, শত্রু থেকে আমাকে ছিনিয়ে এনেছে, এটাতেই আপনার সমস্যা। জোয়া আসাদকে ভালোবেসে ফেলেছিল, তাই সে তার ব্যাপারে কোনো বাজে কথা শুনতে চায় না। এদিকে নাজমা কাঁদতে কাঁদতে ছাদে চলে যায়। তার পেছন পেছন রেইসও যায় তাকে বোঝানোর জন্য। নাজমা বলে যে সে একজন বিশ্বাসঘাতক। রেইস বলে যে ইন্ডিয়ার বেস্ট এথিক্যাল হ্যাকিং কোম্পানিতে তাকে প্ল্যান্ট করা হয়েছিল, যাতে সে সব ইনফরমেশন পাকিস্তানে দেয়। রেইস বলে, আমি ইন্ডিয়ার জন্য বিশ্বাসঘাতক, কিন্তু নিজেদের কম্বোর জন্য পাকিস্তানকে আমাদের প্রয়োজন। তোমাকে আমার হেল্প করতে হবে নাজমা। রেইস নাজমাকে ভালোবাসতো, কিন্তু নাজমা রেগেছিল, তাই সে রেইসকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে চায়। কিন্তু অ্যাক্সিডেন্টলি রেইস ছাদ থেকে পড়ে মারা যায়। এটা দেখে নাজমা ভয় পেয়ে যায়। সে আসাদকে কল করে। এদিকে আসাদ দামিনীর কথা মতো তার সিম কার্ড ভেঙে টয়লেটে ফ্ল্যাশ করে দেয়, যার ফলে নাজমা তাকে কল করে পায় না। তখন নাজমা তার সৎ ভাই আয়ানকে কল করে। আয়ান তাদের সৎ ভাই হলেও তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল। এরপর আমরা দেখি আসাদ জেনারেলের রুমে ঢোকে। দামিনী তাকে বলেছিল যে সানা তার জন্য একটি বন্দুক লুকিয়ে রেখেছে। সে সেটা এমন জায়গায় রেখেছে যেখানে গত 24 ঘন্টার মধ্যে সে গিয়েছে, সে যেন সেটা খুঁজে নেয়। আসাদ তখন ওই রুমে ঢুকে লাইট অফ করে দেয়। এরপর সে টর্চ করে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তখন সে বুদ্ধি করে এই সিক্রেট রুমের পাশের টেবিলের দিকে টর্চ ধরে। তখনই বন্দুকের ছায়া দেখা যায়। এটা দেখে দ্রুত আসাদ ওই বন্দুকটি ওই টেবিল থেকে নিতে চায়। তখন জোয়া আসে। সে তাকে জিজ্ঞেস করে যে সে অন্ধকারে কেন। আসাদ তাকে দেখে ওই বন্দুকটি টেবিলে রাখা শোপিসের পেছনে লুকিয়ে ফেলে। আসাদ বলে যে সে লাইটের জন্য ওয়েট করছে। জোয়া তখন সেখানে লাইট জ্বালিয়ে দিয়ে বলে সে তাকে বিয়ে করতে রাজি। এটা বলে আসাদকে কিস করে। এখানে জোয়া আর আসাদ অনেক ক্লোজ হয়। এদিকে নাজমা আয়ানের সাহায্যে রেইসের লাশটা গাড়িতে তোলে। সে অনেক ভয় পায়। সে বলে সে তাকে মারেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। নাজমা পুলিশ কল করতে চায়, কিন্তু আয়ান বলে সে একজন পাকিস্তানি এজেন্ট ছিল। এই খবর যদি বাইরে জানাজানি হয় তাহলে সে আর তার মা দুজনেই প্রবলেমে পড়বে। যতদিন না আসাদ ফিরছে ততদিন তাদের দায়িত্ব তার। নাজমা বলে ভাইয়েরও তো কোনো খোঁজ নেই, ভাইয়ের সাথে যা হচ্ছে এতে তো রেইস কোনোভাবে জড়িত না। আয়ান বলে হতে পারে। আয়ান রেইসের ফোন নিজের কাছে রেখে দেয় যাতে কোনো ক্লু তারা পেতে পারে, কিন্তু আয়ান দেখে যে ফোন লক করা। আয়ান তাকে সান্ত্বনা দিয়ে বলে যে আমাদেরকে এই লাশের একটা ব্যবস্থা করতে হবে। তারপর তারা লাশ নিয়ে চলে যায়। পরদিন সকালে আসাদ বাইরে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে এতদিন ঘটে যাওয়া সব কিছুর ব্যাপারে ভাবে, যেমন দামিনীর অর্ডার, বখতিয়ারের মৃত্যু, হায়দারের মৃত্যু, জোয়ার প্রতি তার বিশ্বাস, এই সব কিছু। তখন একজন কেয়ারটেকার এসে আসাদকে বলে যে জোয়ার ফুপু তাকে ডাকছে। জোয়ার ফুপু তাকে বোঝাচ্ছিল আসাদকে সে যেন বিয়ে না করে, কিন্তু জোয়া তার কথা শোনে না।
জোয়া এই বিয়েতে রাজি হয়ে যায় আর তাকে জুবি সাপোর্ট করে। তখন সেখানে আসাদ আসে। ফুপু আসাদকে বলে, আপনি কি চান আসাদ? যেদিন আপনি জোয়াকে বিয়ে করবেন সেদিন থেকে আপনার ইন্ডিয়াতে বাঁচা কঠিন হয়ে যাবে। আপনি গুলি চালান মেডেল জেতার জন্য, কিন্তু এখানে গুলি চললে লাশ পড়ে। আপনি তাকে একবার বাঁচিয়েছেন, কিন্তু বাকি জীবনকে আপনি পরবর্তী মুহূর্তের ভয়ে বাঁচবেন? আসাদ চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা জেলে সানাকে দেখি। পুলিশ সানাকে মেরেছিল তথ্য বের করার জন্য, যার ফলে সে ইন্টারোগেশন রুমে একাই ছিল। তার সামনে একটি উইন্ডো, যেটা দিয়ে সে বাইরে থেকে ভেতরে সব কিছু দেখতে পাবে, কিন্তু সানা বাইরের কোনো কিছুই দেখতে পাবে না। বাইরে দাঁড়িয়ে এক লোক সানার দিকে নজর রাখে। তখন এক লোক এসে তাকে বলে যে সে এখনও মুখ খোলেনি। সে তাকে বেলগ্রেড এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজটা দেয়, যেখানে সানা আসাদকে জোয়ার মিউজিক বক্স দেয়। লোকটি বলে যে সে হলো ইন্ডিয়ার আসাদ আহমেদ। এটা শুনে লোকটি তার দিকে তাকায়। আমরা দেখতে পাই এই লোকটি আর কেউ না, জোয়ার বড় ভাই হাসান। এখানেই সিরিজের আরও একটি মিস্ট্রি রিভিল হয়। আমরা জানতে পারি যে হাসানকে গুলি করে মারার যে ভিডিওটি টিভিতে দেখানো হয়েছিল সেটা ছিল ফেক। সে তার দেশকে সিকিউর রাখার জন্য এই নাটক সাজিয়েছে আর নিজেকে মৃত প্রমাণ করেছে। হাসান বলে, আমি নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলাম যাতে আমি আমার দেশকে সেফ রাখতে পারি। তবুও আমার সামনে দিয়ে বিপদ কিভাবে আমার বাড়ি পর্যন্ত পৌঁছালো? এদিকে আসাদকে এই বিয়ের ব্যাপারে ফুপু জিজ্ঞেস করে, কিন্তু আসাদ চুপ করে থাকে। তখন তার মাথায় দামিনীর বলা নিউক্লিয়ার কোড খোঁজার কথা, বখতিয়ারের মারা যাওয়ার কথা সব কিছু ভাবছিল। দামিনী তাকে বলেছিল যে 12টার মধ্যে সেখান থেকে বের হতে হবে, না হলে পালানো অসম্ভব। এসব ভেবে আসাদ তার পেছন থেকে বন্দুক বের করতে যায়, কিন্তু সে বের না করে একটি আংটি পকেট থেকে বের করে জোয়াকে পরায়। এটা দেখে জোয়াও খুব খুশি, কিন্তু ফুপু এটা দেখে অবাক হয়ে যায়, কারণ সে বিয়েতে রাজি না। জুবি বলে যে তারা আজই বিয়ের আয়োজন করবে। আসাদ ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে 12টা বাজতে চলেছে। তখন সে বলে আজ নয়, আগে দিল্লি যাবে, মায়ের সাথে দেখা করবে। জোয়া রাজি হয়ে যায়। এদিকে হাসানের কাছে বখতিয়ারের অটোপসি রিপোর্ট আসে। এখানে জানা যায় যে বখতিয়ারের মৃত্যু বিষের কারণে হয়েছে। হাসানের লোকটিকে জিজ্ঞেস করে যে শেষ সময়ে তার সাথে কে ছিল। লোকটি বলে আসাদ। হাসান বুঝে যায় আসাদ বখতিয়ারকে বিষ দিয়েছে। হাসান বলে এতগুলো চুক্তি তো একজন লোকের সাথে হবে না। হাসান তখন তার বাড়ির টেলিফোনে কল করে আসাদের ব্যাপারে আস্ক করে। ফোনটি তার ফুপ্পি পিক করেছিল। সে জানায় আসাদ জোয়াকে নিয়ে এয়ারপোর্টে। হাসান জিজ্ঞেস করে কতক্ষণ হলো। হাসানের ভয়েস শুনে তার ফুপু চিনতে পারে, কিন্তু হাসান অস্বীকার করে বলে যে সে ভুল বুঝছে। এরপর সে ফোন কেটে দেয়। হাসানের লোককে বলে যে আসাদ জোয়াকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছে, আমাদের তাকে আটকাতে হবে। তখন এই লোকটি সেখান থেকে বের হয়ে যায়। হাসান বলে আসাদ আহমেদ খান, তুমি বাবাকে মেরে ইন্ডিয়া ফেরত যেতে পারবে না। এরপর আমরা দেখি জোয়া আর আসাদ এয়ারপোর্টে যাচ্ছে। জোয়া ড্রাইভ করছিল। আসাদকে জিজ্ঞেস করে যে এখানে তো শপিং করার সময় পাওয়া যায়নি, তাহলে সে রিং কোথা থেকে কিনলো? আসাদ বলে সে বেলগ্রেড থেকে নিয়েছে। জোয়া বলে এটা তার গার্লফ্রেন্ডের জন্য নিয়েছিল কিনা। আসাদ বলে এমন কিছু না। তখন জোয়া তার ফোনে আসাদ আর আসমার ছবি বের করে তাকে দেখিয়ে বলে যে আসাদ আর তার গার্লফ্রেন্ডকে বেলগ্রেডের এয়ারপোর্টে দেখা গেছে। এটা শুনে আসাদ বলে যে তার মা চাইতো সে যেন বিয়ে করে নেয়, কিন্তু সে কখনো তার কথা শোনেনি। কিন্তু এবার তার মায়ের কথায় সে এটা বেলগ্রেড থেকে কিনেছে। তখন তাদের পেছনে একটা গাড়িতে হাসানের পাঠানো লোকেরা তাদের আটকানোর জন্য আসে। আসাদ গাড়ি থেকে হাত বের করে সাইডে মিরর ঠিক করতে যায়। তখন ওই গাড়ি থেকে একজন লোক আসাদের হাতে গুলি করে। এটা দেখে জোয়া ভয় পেয়ে যায়। আসাদ তার হাতে একটি কাপড় বেঁধে নিয়ে তার বন্দুক বের করে। জোয়া তখন বলে যে সে তাদের মোকাবেলা করবে। আসাদ তাকে না করে দেয়, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে আসাদকে ড্রাইভ করতে দেয়। আসাদ তাকে কিভাবে গুলি করতে হবে সেটা বলে দেয়। তখন জোয়া জানলা দিয়ে বের হয়ে ওই গাড়ির দিকে গুলি করে, যার ফলে ওই গাড়িটির টায়ার পাঞ্চার হয়ে থেমে যায়। এদিকে আয়ান নাজমাকে নিয়ে নাজমার বাড়িতে যায়। নাজমা ভীষণ ভয় পেয়েছিল। তাদের কাছে রেইসের ফোন ছিল। আয়ান বলে যে রেইসের ফোনে এখনও কোনো ফোন আসেনি, ফোন এলে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। তখন আসাদের মা সেখানে এসে আয়ানকে দেখে অবাক হয়ে যায়। আয়ান তাকে শান্ত করে আর বলে যে সে আসাদের ব্যাপারে খোঁজ নিতে এসেছে। তাই সে তাকে বলে দেয় যে সে যেন তার বাবাকে বলে আসাদের ব্যাপারে কোনো খবর এলে তারাই সব কিছু ম্যানেজ করবে। এরপর আয়ান সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে রেইসের ফোনে কল আসে। এতে নাজমা আরও ভয় পেয়ে যায়। তার মায়ের অবস্থা দেখে কি হয়েছে সেটা জিজ্ঞেস করে। নাজমা তাকে কিছু বলে না। সে ওই ফোন নিয়ে রিসিভ করে। ওপাশ থেকে হাসান রেস ভেবে তাকে বলে যে আসাদ এয়ারপোর্টে যাচ্ছে, তাকে আটকাতে হবে, তুমি আসাদের মা আর বোনকে তুলে নিয়ে যাও। এখানে জানা যায় যে রেস সমস্ত ইনফরমেশন হাসানকে দিত। এসব শুনে নাজমা ভীষণ ভয় পায়। এদিকে আসাদ আর জোয়া এয়ারপোর্টে এসে চেকিং করে। আসাদের হাত থেকে রক্ত পড়ছিল। সেখানকার গার্ডরা আসাদের দিকে সন্দেহের দৃষ্টিতে দেখে। তাই আসাদ তার রক্তাক্ত হাত তার পকেটে ঢুকিয়ে নেয়। কিছুক্ষণ পর একটা সেনা এসে তাদেরকে টিকিট দেয়। এরপর তারা ভেতরে যায়। তাদেরকে আটকানোর জন্য হাসান আর তার অ্যাসিস্ট্যান্ট আসে। হাসান আসাদকে খুঁজতে থাকে। হাসান জোয়ার খুব কাছেই ছিল।
আসাদ তাকে দেখে দ্রুত জোয়ার কাছে যায় আর তার দেখে ফেলার আগেই জোয়াকে টান দিয়ে অন্য জায়গায় লুকায়। হাসান এই জায়গা থেকে সরে যাওয়ার পর সেখান থেকে বের হয়। জোয়া আসাদকে বলে, আপনার কেন মনে হচ্ছে যে এখানেও বিপদ আছে? এরা কেন আমাদের পেছনে লাগবে? আসাদ বলে, আমি আপনাকে সব বলবো। আসাদ জোয়াকে সেখানে অপেক্ষা করতে বলে। তার হাতের ব্যান্ডেজ ফিক্স করার জন্য ওয়াশরুমে যায়। আসাদ তার হাত ধুচ্ছিল, তখন সেখানে জোয়ার বাড়ির ওই কেয়ারটেকার আসে, যে জোয়ার বাড়িতে অল টাইম আসাদের উপর নজর রাখছিল। আসাদ তাকে দেখে অবাক হয়ে যায়। সে তাকে তার ফোন ধরিয়ে দেয়। আসাদ ফোন ধরলে ওপাশ থেকে দামিনী বলে যে এই লোকটি তাদের আন্ডার কভার এজেন্ট। দামিনী তাকে জিজ্ঞেস করে যে তার সাথে নিউক্লিয়ার কোড আছে কিনা। তখন আসাদের মনে পড়ে বখতিয়ার মারা যাওয়ার আগে বলেছিল যে সে সেটা কোনোদিন পাবে না। আসাদ কিছুটা চিন্তা করে বলে দেয়, ইয়েস, ইটস জয়া ফারুকি। এটা শুনে দামিনী বলে, তুমি 6টার আগেই মিস ফারুকিকে নিয়ে ফ্লাইটে উঠে পড়ো, বাকিটা আমি দেখে নেব। এরপর সে ফোন কেটে দেয়। ওই এজেন্ট আসাদের হাতে ব্যান্ডেজ করে দেয়। আসাদ তাকে থ্যাঙ্কস বলে। সে বলে ডাক্তারের কাছে সে অনেক পটু, মানুষকে চিকিৎসাও দিতে পারে সে। লোকটি বলে যে তার সবচেয়ে প্রিয় জিনিস হলো বিষ। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে বখতিয়ারকে আসলে আসাদ মারেনি, ওই এজেন্ট আগে থেকেই বখতিয়ার পানির গ্লাসে বিষ মিশিয়ে দিয়েছিল। বখতিয়ার তখন তার রুমে গিয়ে গ্লাস থেকে পানি খেয়েছিল আর সে মারা যায়। এদিকে জোয়ার ফোনে তার ফুপি কল করে বলে যে হাসান ফোন করেছিল আর সে আসাদের ব্যাপারে জিজ্ঞেস করছিল, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে জোয়া তার কথা শুনতে পায় না। তখন হাসান সেখানে আসে। সে জোয়াকে দেখতে পায় না, কিন্তু ফ্লোরে রক্ত দেখতে পেয়ে সেটা ফলো করে বাথরুমে যায়। তখন এই এজেন্ট ফ্লোর মুছতে মুছতে আসে। হাসান আসাদের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে সে তাকে দেখেছে কিনা। ওই এজেন্ট মিথ্যা বলে আর হাসানকে অন্যদিকে পাঠিয়ে দেয়। এরপর হাসান সরে গেলে আসাদ বাথরুম থেকে বের হয়। এরপর আসাদ আর জোয়া সবকিছু চেকিং করে ভেতরে যায়। তখন হাসান তাদেরকে দেখে। সে তাদের পেছনে যেতে থাকে, কিন্তু তারা ভেতরে ঝুঁকে গিয়েছিল, তাই তাকে ভেতরে ঝুঁকতে দেওয়া হয় না। সে রিসেপশনিস্টকে বলে যে আমাকে ভেতরে যেতে হবে, ন্যাশনাল সিকিউরিটির মামলা, কিন্তু তবুও তাকে ভেতরে যেতে দেওয়া হয় না। তখন হাসান কাউকে কল করে ভেতরে যাওয়ার পারমিশন নিয়ে ভেতরে ঝোঁকে। সে ছুটে গিয়ে জোয়াকে ডাকতে থাকে। জোয়া তাকে দেখে অনেক অবাক হয়, কারণ সে জানতো যে হাসান মারা গেছে। জোয়া তাকে দেখে ছুটে তার দিকে যেতে থাকে। হাসানকে একজন গার্ড আটকে রাখে। হাসান জোয়াকে বলে, তুমি জানো না এখানে কি হচ্ছে, তুমি তার সাথে যেও না, তুমি তাকে যা ভাবছো সে তা না, আমি জানি সেই আমাদের বাবাকে মেরেছে। এটা শুনে জোয়া অবাক হয়ে আসাদের দিকে তাকায়। তখন জোয়ারও তার উপর সন্দেহ হয়, কারণ লাস্ট মুহূর্তে আসাদই তার বাবার সাথে ছিল। জোয়া আসাদকে জিজ্ঞেস করে যে এসব কি সত্যি। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসাদ পানির গ্লাসে বিষ মিশিয়ে জেনারেলের হাতে দিয়েছিল ঠিকই, কিন্তু জেনারেল পানি না খেয়ে ফেলে দিয়েছিল। আসাদ জোয়াকে বলে যে সে তাকে মারেনি। জোয়া আসাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়, আর এখানেই এই সিরিজ শেষ হয়। আসাদ কি পারবে নিউক্লিয়ার কোড নিয়ে তার দেশে ফিরতে? এই প্রশ্নের উত্তর জানার জন্য দেখতে হবে সিজন 2।